তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। সেটা হচ্ছে আজকে তোমরা তো জানো যে এইচএসসি 25-এর পরীক্ষা ছিল, রাইট? কেমিস্ট্রি ফার্স্ট পেপার। তো ওদের পরীক্ষায় যেটা হয়েছে সেটা হচ্ছে, দেখো তো এই প্রশ্নটা তোমরা দেখে চিনতে পারো কিনা। একটু ঘুরবে উইন্ডোজ, এটা কি আল্লাহ জানে। ওকে, সো এই যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ না মনে হয়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, এই যে এখানে লেখা আছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে, ব্যাখ্যা করো। তোমাদের কি দেখানো হয়েছিল ডাইমারের ফরমেশনটা কি? ফাউন্ডেশনে দেখাইছিলাম, হোপফুলি ইউ রিমেম্বার। সো এই জিনিস দেখো এইচএসসিতে চলে আসছে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস যদি আমি দেখাই, যাক মাশাআল্লাহ মিলাইছো। তাইলে আমার একটু দিও তো কোনগুলা মিলছে। আমি পুরো কোশ্চেন দেখার টাইম পাইনি। এটা ক্লোজ করে কেমনে আল্লাহ জানে। অল্টার F4 দিব। আচ্ছা, তারপরে তোমার আরে ইংলিশ ভার্সনের কোশ্চেন যে কি পরিমাণে ভুল থাকে রে ভাই, বাংলা প্রশ্নে যে পরিমাণ ভুল থাকে। আচ্ছা, তারপরে তোমরা এই প্রশ্নটা একটু দেখো তো। Ab2 একটি মিশ্র অ্যানহাইড্রাইড সমীকরণ সহ বর্ণনা করো। Ab2 কে জানো? নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। মিক্সড অ্যানহাইড্রাইড আলোচনা হয়েছিল না আমাদের ফাউন্ডেশনে? সেই জিনিসটাই চলে আসছে। সো চাইলে কত কিছু পারা যায়, কত কিছু পারা যায়। চলেন। সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের লেকচার নাম্বার 6 অন এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আই ওয়েলকাম ইউ অল। আজকে আমাদের অনেক কিছু পড়া লাগবে। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, যেটার আরেকটা নাম হচ্ছে কম্বাইন্ড ল অফ বয়েল, চার্লস অ্যান্ড অ্যাভোগাড্রো। সো আমরা বয়েল আর চার্লসের ফর্মুলা কম্বাইন করছিলাম। আজকে আমরা বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো তিনটাকে কম্বাইন করে ফেলবো। ওইটাকে আমরা নাম দিব হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এই যে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, দ্যাট ইজ নাথিং এলস বাট দ্য কম্বাইন্ড ল অফ বয়েল, চার্লস অ্যান্ড অ্যাভোগাড্রো। তারপরে হচ্ছে ইউনিট অ্যান্ড ভ্যালু অফ ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটাকে আমরা আর দিয়ে এক্সপ্রেস করি। তোমরা 9-10-এও দেখছো হালকা করে ফিজিক্সে। তারপর হচ্ছে হোমোজেনাস আর নন হোমোজেনাস ইকুয়েশন জিনিসটা কি? এটা তোমাদের বইয়ের কোনো টপিক না, এটা ম্যাথমেটিক্যাল একটা কনসেপ্ট। এটা আমি তোমাদেরকে দেখাই যেন অল থ্রু দ্য কেমিস্ট্রি বা ফিজিক্স তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হয়। প্রবলেমস রিলেটেড টু আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ওই যে ইকুয়েশনটা ডেভেলপ করবো ওইটার অঙ্ক করতে হবে। আর হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্ট কি? এটা প্রায় 1 নম্বরের প্রশ্নে আসে। সো ইম্পর্ট্যান্ট জিনিস, আর আইডিয়াটা খুবই মজার। সো চলো দেখা যাক কয়জন আসছে। অল্প কয়েকজন। আচ্ছা, বিসমিল্লাহ করি। তোমাদের এই কোয়েশ্চেনটা মনে হয় বাড়ির কাজ দেওয়া ছিল নাকি? করেছো? কারোর তো দেখলাম না বাড়ির কাজ। ইকুয়াল অ্যামাউন্ট বলতে ম্যাস বুঝাইছে, অ্যান্ড ইকুয়াল ভলিউম অফ 3 গ্যাস A, B and C কেপ্ট আন্ডার সেম টেম্পারেচার। সো 3টা গ্যাস রাখা আছে, 3টা গ্যাস A, B, C, 3টা গ্যাস রাখা আছে। ধরে নিলাম এটা A গ্যাস, এটা B গ্যাস, এটা C গ্যাস। আচ্ছা, কেপ্ট আন্ডার সেম টেম্পারেচার, টেম্পারেচার সবার একই। প্রেশারের কথা কিছু বলে নাই। ম্যাস সবগুলারই হচ্ছে W, সেম ম্যাস। উইচ ওয়ান ইজ কারেক্ট স্টেটমেন্ট, মানে প্রেশারের রিলেশনশিপটা বাইর করতে হবে। এখন বলেন, দেখো খেয়াল করে, MA সবচেয়ে বেশি। এইটার মলিকুলার ম্যাস বা মোলার ম্যাস যেটাই বলো না কেন, এটা সবচেয়ে বেশি। একটু দাঁড়াও, আমি একটু চা নিয়ে আসি, আমার খুব ক্ষুধা লাগছে। সো চা খাইতে খাইতে তোমাদের সাথে ক্লাস নেওয়া যাক। মলিকুলার ম্যাস এটা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে কোনটার? সি এর। আমি একটা কাজ করি, সরি, এটাকে একটু বড় করে দেই। এটা সবচেয়ে বেশি। তারপরে হচ্ছে MC, সবচেয়ে ছোট হচ্ছে MB। বড় ছোট করে দিলাম বোঝার সুবিধার্থে আর কি। আচ্ছা, তাহলে এবার বলো তো প্রেশার কোথায় সবচেয়ে বেশি হবে? বলেন, কি মনে হয়? ওই বেটা সব মরে গেছে, কেউ বেঁচে নেই, কি বিপদ। আচ্ছা, একটা জিনিস কি তোমরা বোঝো যে, কেউ বলবো আনসার? কোনো একটা কন্টেইনারের মধ্যে কোনো একটা গ্যাস
ধরো 3 পিস অফ মলিকিউলস আছে, আর একটা কন্টেইনারের মধ্যে ডাজেন্ট ম্যাটার যে ওর মলিকুলার সাইজ কত, 5 বা 6 পিস অফ মলিকিউলস আছে, তাহলে কোথায় প্রেশার বেশি হবে আমাকে একটু বলেন তো। যেখানে সেকেন্ডটাতে, রাইট। সো কথা হচ্ছে যে যেটার মোল নাম্বার বেশি, নাম্বার অফ পিসেস অফ মলিকিউলস বেশি, সেইখানে আসলে প্রেশার বেশি হবে। সহজ কথা হচ্ছে এটা। তাহলে এবার একটু ভাবো, ম্যাস যেহেতু সবারই সমান, আমরা মোল নাম্বার মানে কি জানি, এন ইকুয়ালস হচ্ছে তোমাদের W/m। সো তাহলে যেটার এমটা ছোট সেটার মোল নাম্বার কিন্তু বেশি হবে। যেটার মোলার ম্যাসটা যত ছোট, যত কম, সেটার নাম্বার অফ মোলস বেশি হবে। সো তাহলে নাম্বার অফ মোলস বেশি হলে ওখানে প্রেশারটাও বেশি হবে, সহজ কথা। তাহলে সবচেয়ে ছোটোকে এমবি সবচেয়ে ছোট, তাহলে এখানে কিন্তু তোমার প্রেশারটা সবচেয়ে বেশি হওয়ার কথা, কারণ নাম্বার অফ পিসেস এখানে মানে মলিকুলার পিসেস সবচেয়ে বেশি। তাহলে পিবি সবচেয়ে বেশি কোথায় আছে, ওই জায়গায় পিবি, তারপরে পিসি, তারপরে পিএ, রাইট। সো কারেক্ট আনসার হচ্ছে ডি নাম্বারটা। সবাই কি বুঝতে পারছো আমার কথাটা বন্ধুগণ? রাকিব, বুঝছি। আরও কে কে জানি আছে, তাসফিয়া বুঝছো তো, নাহিয়ান? স্যার একটা কোশ্চেন আছে স্যার, মলিকিউলস গুলো তো অ্যাটমস দিয়ে ফর্ম হয়, তাহলে অ্যাভোগাড্রো ল খালি মলিকিউলস এর জন্য কেন অ্যাপ্লিকেবল, অ্যাটমস এর জন্য কেন অ্যাপ্লিকেবল? ভালো একটা প্রশ্ন করছো, কিন্তু একটা মজার জিনিস বোঝো। ধরো ফর সে আই এম টকিং অ্যাবাউট ওয়াটার মলিকিউলস, ইট ইজ কম্প্রাইজড অফ 3 অ্যাটমস, রাইট। একটা হচ্ছে তোমার হাইড্রোজেন অক্সিজেন থাকবে, বাকি 2টা হাইড্রোজেন থাকবে। নাও থিঙ্ক অ্যাবাউট, আই এম টকিং অ্যাবাউট মিথেন। সো দ্য মিথেন মলিকিউল উইল বি ফর্মড উইথ 1 কার্বন অ্যাটম অ্যান্ড 4 কি বলো তো, হাইড্রোজেনস। সো তাহলে why should we talk about atoms? Because different molecules will be comprised of different number of atoms. It actually doesn't make any sense. But the fact is, খেয়াল করে দেখা গেছে যেটা, এই যে ওয়াটার মলিকিউলগুলা, আমি যদি এরকম 3টা আঁকি, আর এটা একটু বেশি বড় হয়ে গেছে, এইখানে যদি 4টা আঁকি, 3টা আঁকি, একটা মজার ব্যাপার দেখো, এই 3টা মলিকিউল যে স্পেস অকুপাই করে, ওই সেম স্পেসের মধ্যে থাকে হচ্ছে এরা 3জন। এই যে তখন ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এইগুলার যে ইন্টারমলিকুলার ডিস্টেন্স, আর এদের ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা একটু বেশি, মানে দিস মলিকিউলস অ্যাকচুয়ালি স্টে ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার। আমার কথা কি বুঝছো? দ্যাটস ওয়াই অ্যাভোগাড্রোস ল অ্যাকচুয়ালি ওয়ার্ক। হ্যাঁ বলো। কত স্পেস অকুপাই করে থাকবে এটা কি ম্যাথমেটিক্যালি বের করা যায়? ডেফিনেটলি উই ক্যান ডু দ্যাট। কেন করা যাবে না? অবশ্যই করা যায়। এটা কি কনস্ট্যান্ট থাকবে যদি ইকুয়াল নাম্বার অফ মলিকিউল থাকে? মোটামুটি ফর দ্যাট স্পেসিফিক গ্যাস। তোমরা একটা জিনিস একটু বোঝো, অ্যাভোগাড্রোস ল আমি আরও একবার একটু বলি, শোনো। তোমাদেরকে কি বলা হয়েছিল, যদি টেম্পারেচার এখানে যা এখানে তাই থাকে, প্রেশার এখানে যা এখানেও যদি সেম প্রেশার রাখা হয়, এরপরে যদি ভলিউম সেম অকুপাই করে, তাহলে ডাজেন্ট ম্যাটার কোন গ্যাস, এইখানে যতগুলা মলিকিউল আছে, ধরো 3টা মলিকিউল আছে, এইখানেও তাহলে 3টাই মলিকিউল থাকবে, তাই না? আমার কথা বুঝছো তো? এটা ধরো হাইড্রোজেন গ্যাস ছিল, আর এর ভিতরে এটা ধরো ফরসে অক্সিজেন গ্যাস ছিল, সবার ক্ষেত্রে একই কাহিনী হয়। তো এইটার সলিউশনটা অ্যাকচুয়ালি কী হইতে পারে, মানে ইন রিয়ালিটি, মানে এটা ম্যাচ করবা কেমনে? ম্যাচ করার একমাত্র উপায় হচ্ছে দিজ মলিকিউলস স্টে ফার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, আর এগুলো হচ্ছে বেশ কাছাকাছি থাকে। ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা এই ক্ষেত্রে কম, এই ক্ষেত্রে ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা বেশি থাকে। তুমি একটা পাতলা বই একটা ব্যাগের মধ্যে যদি 3 পিস ভরতে পারো, তাহলে তোমার কমন সেন্স কী বলে, মোটা বই তো 3 পিস ভরা যাবে না। বাট গ্যাসের ক্ষেত্রে এটা করা যায়। তার কারণটা হচ্ছে গ্যাসগুলো তাদের ইন্টারমলিকুলার যে স্পেসটা, ওইভাবে তারা মানে কি বলো এটাকে, মানে ফিল আপ করে আর কি। বুঝেছো কি আমার কথা? বোঝা না? আরও বুঝবো আস্তে আস্তে। আমি কিন্তু অ্যাভোগাড্রোস ল প্রথমে পড়ানোর সময় বলছিলাম, দিস ইজ সামথিং হুইচ টেকস টাইম টু আন্ডারস্ট্যান্ড, মানে একবারে বোঝা যায় না। এই জিনিসটা আমরা ক্লাস 9-এ বোঝা শুরু করছিলাম, বুঝতে এসে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার লেগে গেছিলো, কারো ক্ষেত্রে তারও পরে। সো এটা অনেকটা সময় লাগবে আর কি বাবা। হ্যাঁ, ইটস টোটালি ফাইন যে এখন হয়তো বা অনেকের কনফিউশন লাগতেছে, আর এই কনফিউশন যত বেশি মনের মধ্যে রাইজ করবে তত বেশি ভালো, তত বেশি খোলাসা হবে পরবর্তীতে, ঠিক আছে? সো মন খারাপ করিও না আর কি অন্তত।
ওকে, সো আমরা বয়েল চার্লস অ্যাভোগাড্রো নিয়ে মোটামুটি দেখছি। এবার আমরা কম্বাইন করে ফেলবো ফর্মুলাগুলোকে। দেখো, প্রথমে অ্যাকর্ডিং টু বয়েলস ল আমরা কি শিখছিলাম? ভি প্রপোর্শনাল টু 1/p। কখন? যখন টেম্পারেচার আর মোল নাম্বারটা হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাকর্ডিং টু চার্লসেস ল কি শিখছিলাম? ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি when pressure and mole number is constant. According to Avogadro's law, we learned V proportional to small n when temperature and pressure is constant. সবার মনে পড়ছে আশা করি। তাহলে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট মানে রাখার দরকার ছিল। এবার কম্বাইনলি, therefore combinedly we can write, we have got V everywhere, so V proportional to nt divided by p. এবার আপনারা একটু আমাকে বলেন এখানে কে কনস্ট্যান্ট থাকবে? অ্যাট দিস মোমেন্ট হুইচ ওয়ান শুড বি কেপ্ট কনস্ট্যান্ট? কেউ কনস্ট্যান্ট হবে। রাইট, এখানে কিন্তু আর কেউ কনস্ট্যান্ট নাই, বিকজ এভরিওয়ান হ্যাজ গট ইনটু দ্য ইকুয়েশন। মানে ইকুয়েশনের ভিতরে যারা বসে থাকবে তাদের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো, একটার রেসপেক্টে আর একটার ভ্যালু চেঞ্জ হবে। সো অল অফ দেম হ্যাভ বিকাম ভেরিয়েবল রাইট নাও। আগে আমাদের যে কোনো দুইটাকে ভ্যারি করাইলে বাকিগুলো কনস্ট্যান্ট থাকতো, আর এখন সব যেহেতু ইকুয়েশনের মধ্যে ঢুকে গেছে এখন আর কেউ আমাদের ভেরিয়েবল নাই। সো পাশে আমরা একটু লিখে রাখতে পারি, when all of these are variable. ওকে, সো এরপরে আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট নিয়ে আসা লাগবে, বুঝতেই পারতেছো প্রপোর্শনালিটি এই সিম্বলটা রিমুভ করার জন্য। সো তাহলে ভি ইকুয়ালস, সেই কনস্ট্যান্ট আমরা যেটা লিখি সেটা কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট না, সেটা একটা ফিক্সড জিনিস, সেইটাকে আমরা আর দিয়ে লিখি, তারপরে যা ছিল তাই থেকে যাবে। মানে আরবিট্রারি কনস্ট্যান্ট আমরা আগে নিয়ে কাজ করতেছিলাম না, বয়েলস ল এর ক্ষেত্রে আমরা একটা যে কোনো একটা কনস্ট্যান্ট কে ধরে নিছিলাম, চার্লসের ফর্মুলার ক্ষেত্রে একটা কে ধরে নিছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আর ওই কে ধরা যাবে না, এই ক্ষেত্রে ফিক্সড একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হচ্ছে আর। কেন এখানে ফিক্সড ব্যাপারটা থাকে এটা নিয়ে পরে আলোচনা করতেছি। সো তাহলে তার পরের লাইনে আমাদের কি লেখা যাবে? পিটাকে বামে মাল্টিপ্লাই করে দেই, তাহলে কি থাকে? পিভি ইকুয়ালস, এটাকে একটু সুন্দর করে লিখলে আসে হচ্ছে এন আর টি, অ্যান্ড দ্যাট ইজ দ্য ইকুয়েশন দ্যাট উই কল অ্যাজ, এটাকে আমরা কি বলে ডাকি? এটাকে আমরা ডাকি হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ওকে, আর ইউ মে সে ইউনিভার্সাল গ্যাস ইকুয়েশন। সো এইখানে যে আরটা ছিল সেই আর এর পরিচয়টা হচ্ছে, আর এর পরিচয়টা খুব জরুরি। এই আরটাকে আমরা বলবো হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, মানে এই টাইপের নাম দেওয়া হয় আর কি। এটার কারণটা হচ্ছে দ্যাট আর অ্যাকচুয়ালি ডাজন্ট ডিপেন্ড আপন what kind of gas you are using, under which condition, it doesn't really matter. For all the gases that constant value is, that constant is actually constant, and it is something like তোমরা কিছু কনস্ট্যান্টের নাম শুনছো, যেমন ধরো স্মল জি। আমাকে একটু বলো তো এই জিনিসটা কি কোনো ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্ট নাকি স্পেস ডিপেন্ডেন্ট? বলেন তো। স্পেস ডিপেন্ডেন্ট। স্পেস ডিপেন্ডেন্ট। তুমি দুনিয়ার কোন জায়গায় বসিয়ে আছো তার উপরে ডিপেন্ড করে ওটার ভ্যালু চেঞ্জ হয়। মানে নর্থ পোলে একরকম, সাউথ পোলে আর একরকম, মানে ভেরিয়াস প্লেসেসে বিভিন্ন রকম হয়। এবার বলো তো ক্যাপিটাল জি যে ব্যাপারটা ছিল, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আই গেস, সো ওই জিনিসটা কি স্পেস ডিপেন্ডেন্ট নাকি না? ওইটা কিন্তু ইউনিভার্সাল ছিল, রাইট। সো এই যে ক্যাপিটাল আরটা দেখতেছো, এই বস্তুটা ওইরকম একটা সুপার ইউনিভার্সাল একটা কনস্ট্যান্ট, মানে ফর এনি কাইন্ড অফ গ্যাস দ্যাট ওয়ার্কস দ্য সেম ওয়ে। সো এটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে আমাদের আস্তে আস্তে, চলো আগাই। এটা আসলো কোত্থেকে? আসলো কোত্থেকে মানে এটা বাইরে করছে কিভাবে? ও আমরা দেখবো একটু পরে দেখবো আর কি। তোর কোয়েশ্চেন শুনে আমি ভয় পাইছি এটা আসলো করতে। ওকে, সো আমাদের ইকুয়েশনটা কি থাকলো তাহলে? আমাদের ইকুয়েশনটা থাকলো হচ্ছে PV equals nRT and that is your best friend right now. হ্যাঁ, আগে গতদিন আমাদের একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওই বেস্ট ফ্রেন্ডকে এখন আর আমাদের লাগবে না, এখন আমাদের লাগবে হচ্ছে এই বেস্ট ফ্রেন্ডটাকে। এই বস্তুটা আমাদের খুব কাজে লাগবে। সো আমরা আর নিয়ে কথাবার্তা বলা শুরু করবো। এই যে এখানে দেখো ইউনিট অফ আর, প্রথমে আমরা আরকে বোঝার জন্য যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্যাট আর, এটা বোঝার জন্য তার ইউনিটটাকে আগে একটু বের করে ফেলি, সবচেয়ে সহজ কাজ যেটা, ঠিক আছে? আচ্ছা, তোমরা একটু আমাকে হেল্প করো। সো পিভি ইকুয়ালস যেহেতু এনআরটি, তাহলে কি থাকবে? আর ইকুয়ালস পিভি বাই এনটি। ইকুয়েশন লেখা তো ঠিক আছে। সো এবার আমরা জাস্ট কোন ইউনিটে, কোন সিস্টেমে কাজ করব? লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে। বলেন, লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমের প্রেশারের ইউনিট কি হবে? বলো। প্রেশার ইউনিট হবে হচ্ছে অ্যাটমসফিয়ার, সব ভুলে গেছে। ভলিউমের ইউনিট কি হবে আপনারা বলেন তাড়াতাড়ি।
লিটার। লিটার। ওকে, মোল নাম্বার ইউনিট কি হবে? মোল, মোল নাম্বার আবার ইউনিট কি? মোল। টেম্পারেচার ইউনিট কি হবে? কেলভিন, তাই না? তাহলে এবার বলো আমাদের ফাইনালি আর এর ইউনিট কি থাকে? সুন্দর করে লিখলে এরকম দাঁড়ায়, লিটার অ্যাটমসফিয়ার, তারপরে পার মোল পার কেলভিন। এটা কি তোমাদের মনে পড়ে? আমি যেদিন ইউনিটের টেবিলটা দেখাইছিলাম ওই দিন লিখছিলাম যে আর এর ভ্যালু 0.0821 এবং তার ইউনিটটা ছিল লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ওই জিনিসটা এই যে দেখো, এই যে এখান থেকে আসে, বুঝতে পারছো? ওকে, তারপর এখানে যাই, এসআই সিস্টেম। বলেন প্রেশার ইউনিট কী হবে? এটা মজার। বলো এসআই সিস্টেমের প্রেশার ইউনিট প্যাসকেল। ওকে, ভলিউম ইউনিট মিটার কিউব, মোল নাম্বার মোল, টেম্পারেচার কেলভিন। ফাইন। ওকে, এবার আরেকটু কাজ করা লাগবে আমাদের। সেই কাজটা হচ্ছে, দেখো বলো তো ভাই, প্যাসকেলকে কি লিখতে পারি আমরা? প্যাসকেলকে একটু ভেঙে চুরে লেখা যায় নিউটন পার মিটার স্কোয়ার, রাইট? এরপরে তাহলে আমরা কি লিখতে পারি? এখানে খেয়াল করে দেখো তোমার কি আসছে, মিটার টু দি পাওয়ার -2 মিটার কিউব। তাহলে কাটাকাটি ফাটাফাটি করলে কি থাকে? নিউটন মিটার। আর নিচে যা ছিল তাই থেকে গেল। এবার আপনারা একটু মনে করে বলেন, আমি আর বলবো না, নিউটন মিটার মানে কি বলো? জুল। জুল। রাকিব হ্যাজ ফায়ার্ড জুল। তারপরে কি থাকবে? পার মোল পার কেলভিন। অ্যান্ড দ্যাট ইউনিট অ্যাকচুয়ালি gives us some real deep insight inside that R. What is actually R? We can get a very good idea from here. যে অ্যাকচুয়ালি R কি ইন্ডিকেট করতেছিল? তোমরা কি কিছু টের পাচ্ছ? বিফোর আই টেল ইউ সামথিং, বলেন তো R এক ধরনের কি ইন্ডিকেট করে? এনার্জি। Energy or work, amount of work done by that gas when per mole gas is taken and each Kelvin temperature is changed on that gas. বুঝাই বলবো পরে, টেনশনের কিছু নাই। আমি কি বললাম বুঝো নাই মনে হয়? টেনশনের কিছু নাই, জাস্ট দেখো ইউনিটটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন। ওকে, লেটস গো টু সিজিএস সিস্টেম রাইট নাও। সো এখানে এসে আমাদের কি হবে বলেন? প্রেশার ইউনিট কি ছিল এটার? মনে পড়ে আপনাদের? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এখানে ছিল প্রেশার ইউনিট, ওই যে ফোর্স পার ইউনিট এরিয়া, ইনটু ভলিউম ইউনিট ছিল হচ্ছে সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই মোল ইনটু কেলভিন। সো তাহলে বলো তারপরে কি থাকবে? একবারে বলে দাও দেখি ভাই, এখানে কি থাকে তোমার? সেন্টিমিটার টু দি পাওয়ার -2 সেন্টিমিটার কিউব, কাটাকাটি করলে ডাইন সেন্টিমিটার থাকে। সো ডাইন সেন্টিমিটার মানে কি? ওটাকে কি লেখা যায় বলেন তো? আর্গ লেখা যায়, মানে সিজিএস সিস্টেমে ওয়ার্ক। সো এটাকে আমরা লিখে দিব হচ্ছে আর্গ পার মোল পার কেলভিন। দ্যাটস ইট, ডান, সহজ। সো তাহলে আবার একটু ম্যাচ করে দেখো, মিলায় দেখো প্রথম থেকে। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ছিল এখানে, এখানে ছিল জুল পার মোল পার কেলভিন, এখানে ছিল আর্গ পার মোল পার কেলভিন। সো উই হ্যাভ গট অল দ্য ইউনিটস ইন অল দ্য সিস্টেমস অফ আর। এবার আমাদের কি করতে হবে? ভ্যালু অফ আর এর ভ্যালু বের করতে হবে যে অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা কত। সো এইবার রাকিবের মনের অনেক প্রশ্ন সলভ হবে যে এইটা ফাইলও কি জানি, এটা কোশ্চেন করছিল একটু আগে, এটা ফাইলও করতে। এইবার আমরা দেখবো হচ্ছে এটা ফাইলও করতে, ঠিক আছে? ওকে, তার আগে তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো ভাই, বা সবাই মিলে উত্তর দাও। সেটা হচ্ছে, নিউটন যখন প্রথম কোনো একদিন আপেল খাইতে খাইতে টের পাইছিল যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য ম্যাসেস অফ দ্যাট টু অবজেক্টস and it is inversely proportional to the square of the distance between those two objects. তারপরে সেই দুটাকে কম্বাইন করে সে টের পাইলো F equals capital G into m1 m2 by r square। এই কনস্ট্যান্টটা সে কোথায় পাইলো? এটার উত্তর দিতে পারবা? এটার উত্তর দিতে পারলো এটা পেরে যাবে সহজে। বলো, ডু ইউ নো দ্য আনসার? এটা কোথায় পাইলো? যে পরিমাণে অ্যামাউন্ট লাগে সেখান থেকে। এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ওয়ে। হি গট অ্যান আইডিয়া যে আমি ম্যাস যত বাড়াচ্ছি, যে কোনো একটার ম্যাস, দুইটা অবজেক্ট ছিল আমার কাছে, দুইটার যে কোনো একটার ম্যাস বাড়াইলে দেখি অ্যাট্রাকটিভ ফোর্স বাড়ে। বুঝলাম, তাহলে এদের মাল্টিপ্লিকেশনের প্রপোর্শনাল।
দেখা গেল আবার ডিস্টেন্স যত বাড়াই তত তাদের মধ্যে ফোর্স কমে, ইনভার্স স্কোয়ার রেশিওতে কমে। তাহলে বুঝলাম, ঠিক আছে, ফাইন। তার মানে সামথিং ইজ মিসিং দেয়ার। সো সেই মিসিং জিনিসটাকে লেট ইট বি জাস্ট এনিথিং, দেন ফাইন্ড আউট দ্য ভ্যালু, দ্যাটস দ্য সিস্টেম। রাকিব, বুঝছো আমার কথা ভাই? বুঝছি ভাই। ওকে, সো তারপরে কি করছিল, তোমাদের কি ক্যাভেন্ডিশের টেস্টটা ছিল 9-10-এ বা ইন্টারমিডিয়েটে তো এখনো পড়োই নাই। 9-10-এ কি ছিল? ছিল না মনে হয়। এই যে ক্যাপিটাল জি এর ভ্যালুটা বাইর করে, এর বাইরে ভাই সিলেবাসটা বানাইছে আর বইগুলা লেখছে, কোনো ছাগল এগুলো নিয়ে কথা বলে না, কি একটা বিপদ। মানে ফলোআপ কিছু জানে না, আর সব মরণ এসে পড়ে মনে হয় আমার কান্দের উপরে। মানে তোরা এই প্রশ্নগুলো আমারে কেন করিস? তোরা ফিজিক্স পড়ার সময় এগুলো করতে পারিস না? এই যে ভেরি এলিমেন্টারি কোয়েশ্চেন, নট নট ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, আমি তোমাদের এই কোয়েশ্চেনগুলোকে ওয়েলকাম করতেছি, বাট প্রবলেমটা হচ্ছে আমি কেমিস্ট্রি মাস্টার, আমি কেমিস্ট্রি পড়াইতে চাই, যদি এই ভেরি বেসিক কোয়েশ্চেন্স যেগুলো আসা উচিত ফিজিক্স ক্লাসে সেগুলো বলতে চাই, তাহলে তোর আমার কেমিস্ট্রি কে পড়াই দিবে? পরে আমার এসে দোষ দিবে, এই তোর সিলেবাস শেষ হয় না কেন পরীক্ষার আগে ক। আচ্ছা যাই হোক, সো এইটা কেমনে করে আমি একটু তোমাদেরকে বলে দিই হালকা করে। সেটা হচ্ছে খুব মজার একটা এক্সপেরিমেন্টাল সেট ছিল, তোমরা একটু গুগল সার্চ করো ক্যাভেন্ডিশ টেস্ট বা এই ক্যাপিটাল জি হাউ টু ফাইন্ড আউট, এইগুলো আর কি। এরকম একটা কেচি ছিল, কেচি বুঝো? কেচি কেমনে দেখাবো আল্লাহ জানে। এরকম একটা কেচির মতো একটা যন্ত্র ছিল, মেশিন, হ্যাঁ, মানে একটা ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি। ওই কেচির দুই মাথায়, এই ধরো একটা কেচির এই মাথায় একটা বল, এই মাথায় আর একটা বল, এই দুইটা বলের ম্যাস আমরা জানি M1 M2। তার মানে বুঝতেছ যে এইটার ভ্যালুও জানা আছে, এটার ভ্যালুও জানা আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, জানলাম, ভালো কথা। এবার এদের মধ্যবর্তী ডিস্টেন্সও আমরা জানি, হাউ ফার দেয়ার অ্যাপার্ট। এই আর এর ভ্যালু আমরা জানি, M1 জানি, M2 জানি। ওকে, এখন ওরা নিজেদেরকে কিছুটা পুল করে, তাই না? দুনিয়ার সব কিছু কি একজন আরেকজনকে পুল করে, আমরা তো এটা জানি। এই যে কেচিটা আছে, এই কেচির মাঝখানে একটা রড ছিল। যদি এটা পুল হয় তাহলে আমাকে একটু বলো তো, ওই রডে একটা টর্শন হবে না? টর্শন বুঝো তোমরা? মোচড় বলে বাংলায়। এরা বুঝে না? এ বাবা, মোচড় বুঝোস তোরা? একটা মোচড় হবে। সো এই মোচড়টা কত ডিগ্রি অ্যাঙ্গেলে হইছে, কত অ্যাঙ্গেল ওরা মানে ফার অ্যাপার্ট ছিল, দেন দে হ্যাভ কাম ক্লোজার, রাইট? সো আমি ওই অ্যাঙ্গেলটা তো মেজার করতে পারবো যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাছে আনছে। এই কাছে আনার কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্লোজ হয়ে গেল, এইটা কাউন্ট করে আমি খুব ইজিলি বের করতে পারবো যে এখানে ফোর্স কত কাজ করতেছিল। কারণ ডিস্টেন্স ট্রাভেল থেকে তো আমি ওয়ার্ক বের করতে পারবো, ওয়ার্ক থেকে ফোর্স পাওয়া যাবে, খুব ইজি এইসব হিসাব নিকাশ। সো এবার খেয়াল করে দেখো, তুমি লেফট সাইডের ভ্যালু জানো, রাইট সাইডের এই তিনটা টার্মেরই ভ্যালু জানো, তাহলে এখানে কি আননোন যে কনস্ট্যান্টটা ছিল সেটার ভ্যালু পাওয়া যাবে না? বুঝতে পারছো? দ্যাটস ইট, দ্যাটস দ্য সিস্টেম। তোমরা একটু গুগলে দেখো, খুবই ইজি সিস্টেম, আমাদের সময় মনে হয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ছিল আর কি। ওকে, সো এবার আমরা সিমিলার একটা কাজ করবো। তার মানে তোমরা এখন একটা ভেরি বেসিক আইডিয়া পাইলা কিন্তু, যে কোনো আননোন কনস্ট্যান্টকে বের করে কেমনে। আচ্ছা দেখি, তোমাদের সাথে একটু ফিজিক্স আলোচনা করি আর একটু। আমাকে একটু বলো তো, কোন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে আমি বেড়াইতে গেছি পিকনিকে, ওই জায়গায় অনেক পাহাড় জঙ্গল বাড়িঘর আছে আর কি। তোমাদেরকে বললাম এখানে স্মল জি যেটা, এটার ভ্যালুটা বের করতে হবে, পারবেন? সবচেয়ে সহজ পদ্ধতি বলো তো। তোমার কাছে কিন্তু ওই যে পেন্ডুলাম নাই, তুমি যে ছোটোবেলায় শিখছিলা পেন্ডুলাম ইউজ করে জি এর ভ্যালু বের করা যায়, কিচ্ছু নাই, এই টাইপের কিছু নাই। তোমার কাছে খালি একটা স্টপ ওয়াচ আছে। বলো সবচেয়ে সহজ সস্তা পদ্ধতিতে কিভাবে স্মল জি এর ভ্যালু বের করা যাবে, বুদ্ধি দেন। হাইটে উঠে একটা কিছু ফেলাইলে কত টাইম লাগে? দ্যাটস ইট ব্রো, কাম অন। কিচ্ছু করবা না, তুমি একটা সার্টেন হাইটে উঠবা, উঠে একটা অবজেক্ট ফালাই দিবা। ধরো আমার ধরে ফালাই দিছো, আরেকবারে ফালাই দিছি, দেখতো কতক্ষণ লাগে। সো এইখান থেকে যখন তুমি ফালাইছো, তুমি দেখবা এই টাইমটা কত লাগছে। তারপরে কি, যেহেতু জিরো ভেলোসিটি থেকে ফালাইছিলা, তাহলে তুমি ইকুয়েশন লিখতে পারবা কি, H=12 GT²। ডান। তুমি খালি টাইমটা কাউন্ট করবা যে কত টাইম লাগছে এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে, এইচ এর ভ্যালু কত। তাহলে এখান থেকে খুব ইজিলি কি আমরা জি পেয়ে যাচ্ছি না? ভাই রিয়েল লাইফে যে কোনো কনস্ট্যান্ট বাইর করার সিস্টেমই এইটা। রিয়েল লাইফে একটা কেস সিনারিও লাগে, একটা কেস স্টাডি লাগে, ডেটা লাগবে যে ভাই ওই মোমেন্টে বাকি টার্মগুলোর ভ্যালুগুলো কত ছিল, ওটা বসায় দিলেই তুমি জি এর ভ্যালু পেয়ে যাবা। এইবার তোমরা একটু বলো তো ভাই আমাকে বুঝে শুনে, এত কথা আমি কেন বললাম এবার বুঝবা। বলেন আমাকে, আমি আর এর ভ্যালু বের করতে চাই, তাহলে আমার কি লাগবে বলো তো? আমার একটা গ্যাস সিলিন্ডার লাগবে, বিকজ দ্যাট ইকুয়েশন হ্যাজ বিন ডিরাইভড ফর এ গ্যাস।
সো একটা গ্যাস সিলিন্ডার লাগবে, যে গ্যাস সিলিন্ডারে কি জানা লাগবে বলো ভাই? ওই মোমেন্টে কোনো একটা মোমেন্টের প্রেশার জানা লাগবে, ওই মোমেন্টে গ্যাসের ভলিউম জানা লাগবে, মোল নাম্বার কত ছিল ভিতরে তা জানা লাগবে, আর ওই মোমেন্টের টেম্পারেচারটা জানা লাগবে। মানে আই নিড টু নো অল দ্য ভ্যালুজ অফ দিস 4 টার্মস, দেন আই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ আর। সো আমাকে একটু বলো, তোমার বাসায় কি এমন কোনো গ্যাসের সিলিন্ডার আছে যেটার কথা তুমি জানো, যেটার মধ্যে প্রেশার, টেম্পারেচার, ভলিউম, মোল নাম্বার সব জানা আছে তোমার? ইজ দ্যার এনি সিলিন্ডার ডু ইউ হ্যাভ? বলেন। এই যে ভাই দেখছিলাম আব্বুর কাছে একটা সিলিন্ডার আছে, বা আম্মুর রান্নাঘরে একটা সিলিন্ডার আছে, বলো। সবাই জানো কোনো একটা সার্টেন সিলিন্ডারের কথা, সবাই জানো। বলো দেখি সেই সিলিন্ডারটা কোনটা? আমি বিস্কুট খাই, বলো। কারোর মনে নাই? দেখো দেখি, আমি একটা সিলিন্ডারের কথা বলি। মনে পড়ে আপনাদের? এবার বলেন। এখনো মনে পড়ে নাই? এই গরুর দল। At STP, molar volume of any gas is কত বলেন? 22.4 লিটার। লাস্ট মোমেন্টে যে মনে পড়ছে রে গরু, এটা সবার আগে মনে পড়া লাগবে। বলতো ভাই, এটা তো ইউনিভার্সাল একটা কথা, এটা দুনিয়ার যে কোনো গ্যাস সিস্টেমের জন্য ঘাটে। ইফ ইউ গো অ্যাট STP, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, and if you take 1 mole gas, any gas will occupy 22.4 liter. So তাহলে আমরা কি লিখবো বলেন তো? Therefore, if ওই যে একেবারে পড়ে পড়ে লিখতেছি, টেম্পারেচার ইজ 273 কেলভিন, প্রেশার ইজ, কোন সিস্টেমে কাজ করতে বলছে? লিটার অ্যাটমসফিয়ার। তাহলে বলো তো প্রেশার কত লিখবো আমরা এখানে? 1 অ্যাটমসফিয়ার। এই যে at standard temperature, standard pressure, বলেন n equals কত লিখবো? 1 mole, এইটাই না? if temperature is this, pressure is this, mole number is 1 mole, then আমাকে বলেন v should be 22.4 লিটার। বুঝতে পারছো সবাই? তাহলে এবার ভাই তুমি কি করবা? এটার নাম দাও 1 নাম্বার ইকুয়েশন। therefore equation 1 gives you, ক্যালকুলেটর হাতে নাও সবাই তাড়াতাড়ি, এখানে নিজে হাতে ক্যালকুলেট করা লাগবে, আমি করে দিলে মজা হবে না। আর ইকুয়ালস, বলেন কি লিখবো? প্রেশার ভ্যালু 1 অ্যাটমসফিয়ার, আমি ইউনিট সহ লিখতেছি, ইনটু ভলিউম হচ্ছে আমাদের 22.4 লিটার, ডিভাইডেড বাই 1 মোল, ইনটু টেম্পারেচার কত? 273 কেলভিন। সো টেল মি নাও, ডেটা কত আসে বলো, হিসাব করো। 0.082 0.082, দেন কত? 2051। আচ্ছা, মানে 1 সোজা কথা আর কি। এবার বলো তো এর ইউনিট কি হবে? উপরে ছিল লিটার, এখানে অ্যাটমসফিয়ার, তাহলে লিটার অ্যাটমসফিয়ার, নিচে মোল, নিচে কেলভিন, তাহলে কি থাকবে ভাই? এটা অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা এখন যেমন বলতে যেয়ে বেঁধে যাচ্ছে, একটু স্টার্টারিং হচ্ছে, এই জিনিসটা পরে যেন আর না হয়। এটা আমাদের একদম ঠোঁটের আগে উঠে যেতে হবে। 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, দ্যাটস ইট। সো দ্যাট ইজ দ্য ভ্যালু অ্যান্ড ইউনিট অফ আর। হয়ে গেল, এটা কিন্তু পরীক্ষা বের করতে আসে। ওকে, এইবার চলেন, আমি যা যা লিখেছি এতক্ষণ সেই কথাগুলো এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে, আমার হাতের লেখা তোমরা বুঝো না তাই বারবার খালি ইনবক্সে বলো কি যে লেখস, তোর নানার মাথা না তোর দাদার মাথা, বুঝি না কিছু, ভালো করে লিখতে পারস না। এই যে ভালো করে লেখা আছে। We know at STP the molar volume of any gas is 22.4 liter. Therefore, for any gas in liter atmosphere system, if temperature is এত Kelvin, pressure is এত atmosphere, mole number is 1 mole, then volume should be this. ভ্যালু বসাই দিলেই পাওয়া যাচ্ছে এটা, ঠিক আছে? ওকে, তারপরে এবার চলেন এইখানে কাজ করি আমরা। এবার কোন সিস্টেমে আসছি আমরা? এসআই সিস্টেম। বলো দেখি কিভাবে করা লাগবে? ওই আগের একই কাহিনী, আমাদের এই কথাটুকু সব সময় লাগবে, এই কথাটুকু আমাদের সব সময় লাগবে। এখানে বসাই দিলাম, এই যে। তাহলে এবার কি? therefore if, বলেন স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচারের ভ্যালু তাহলে 273 কেলভিন,
প্রেশারের ভ্যালু কত লাগবে এবার বলো তো? এবার কি আর 1 অ্যাটমসফিয়ার লেখা যাবে? এবার তো আমরা এসআই সিস্টেমে কাজ করতেছি, তাই না? ওই যে লেখা আছে এসআই সিস্টেম। তাহলে বলো দেখি ভাই, প্রেশারের ভ্যালু আমরা কত লিখবো এবার? Sir, 10133 Pascal. আমরা এবার লিখবো হচ্ছে 101325 প্যাসকেল, রাইট? আচ্ছা, দেন মোল নাম্বার ইজ 1 মোল। ইফ this then V should be equals 22.4। এটাই কি লেখা উচিত নাকি অন্য কিছু বলো দেখি? এবার কি আমরা লিটারে রাখতে পারবো? No, sir. কি করব বলো? মিটার কিউবে নিয়ে যাব। বলো এবার বুঝে বলো, মিটার কিউবে যাওয়ার জন্য কি করা লাগবে? লিটারে আছে আমার কাছে, বলো বলো বলো। Sir, 1 liter 1/100. 10⁻³ মিটার কিউব। এই যে লিটারকে 10⁻³ দিয়ে মাল্টিপ্লাই করলে মিটার কিউবে আসে। মনে পড়ছে আপনাদের? এই জিনিস পারা লাগবে। এবার আমরা কি করব? therefore equation 1 gives us R equals, এই যে ভ্যালু বসাও। প্রেসারের ভ্যালু হচ্ছে 101325 প্যাসকেল। প্যাসকেলকে আমি লিখে দিচ্ছি নিউটন পার মিটার স্কোয়ার। হোপফুলি প্রবলেম নাই, প্যাসকেলের জায়গায় নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ভলিউম কত 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। আচ্ছা, তারপরে আর কি আছে? মোল নাম্বার হচ্ছে 1 মোল ইন্টু টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। একটু ক্যালকুলেটরে টিপ দিয়ে দেখো তো কত আসে এটা। কত আসে? মজা। ওই কেউ করতেছস না ঘুমাইছস? কেউ করে না। আমি করি। রাকিব করতেছ নাকি? 101325 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ 8.314 আচ্ছা করতেছিলি 8.314। একক ইউনিটটা কি হবে বলো দেখি? এখানে থাকে নিউটন মিটার। per mole একটু আগে হিসাব করছিলাম, আরও একবার দেখো। নিউটন পার মিটার স্কোয়ার থেকে ওইখানে মিটার কিউব গুণ করলে নিউটন মিটার থাকে, ফাইনালি জুল থাকে, জুল পার মোল পার কেলভিন। দ্যাটস ইট। সো এইটাই হচ্ছে তোমার ভ্যালু অফ আর ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেম হয়ে গেল, শেষ। আচ্ছা, সো আমি যা যা লিখছি এতক্ষণ এখানে লেখা দেওয়া আছে স্পষ্ট করে, ওই যে আর এর ভ্যালু বের হয়েছে। আমি আর করতে চাচ্ছি না। সিজিএস সিস্টেমে তোমরা নিজেরা একটু করে নিবা, আর প্রথমে করতে না পারলে তারপরে স্লাইডে যে সুন্দর করে দেওয়াই আছে। সরি, এটা এখানে চলে আসছে, এটা ওইখানে হবে আর কি, বুঝছস তো? একটু বুঝে নিস বাবা, টাইপিংয়ে ঝামেলা হয়েছে এই আর কি, একটু দেখে নিস। ওকে, এইবার আসো লাস্ট একটা, এটা পরীক্ষায় প্রায়ই আসে মাঝে মধ্যে, ক্যালোরি সিস্টেমে বাইর করতে। সো ক্যালোরি সিস্টেমে বাইর করবা কেমনে? এটাও খুবই সহজ। তোমরা এই জিনিসটা কি ছোটোবেলায় শিখছিলা? দেখো তো ভাই, 1 ক্যালোরি মানে 1 ক্যালোরি ইকুয়ালস 4.2 জুল লিখছিলাম আমরা। সূক্ষ্ম ভ্যালু হচ্ছে 4.184 জুল। শিখছো এটা নাকি শেখো নাই? 4.26. হ্যাঁ, ওই তো আমরা ওইটাই শিখছি আর কি, এখনকার বইতে এটা লেখা থাকে, ব্যাপার না। সো তুমি যে কাজটা করবা, তুমি প্রথমে এসআইতে আর এর ভ্যালুটা বের করে দেখাবা। সো তুমি প্রথমে কি লিখতেছি, ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেমে আর এর ভ্যালুটা যদি বাইর করো তাহলে কত আসবে বলো তো? 8.314। তারপরে কি আসবে? জুল পার মোল পার কেলভিন। এটা তো বাইর করলা, এটা তো করতে কোনো সমস্যা নেই। এরপরে তুমি কি করবা ভাই? বলবা এত জুল হইলে তো 1 ক্যালোরি, তাহলে তোমার এই যে এত জুলে কত, 8.314কে সিম্পলি ডিভাইড করে দিবা কত দিয়ে? 4.184 দিয়ে। তাহলে কি আসবে বললাম তো? এত ক্যালোরি পার মোল পার কেলভিন। তোমরা কি বুঝছো আমার কথা বন্ধু? এই যে হিসাবটা কীরকম, 4.184 এত জুল মানে তো 1 ক্যালোরি। দেয়ারফোর 1 জুল মানে কত? 4.184 এত ক্যালোরি। দেয়ারফোর কত জুল তোমার কাছে, কত, হ্যাঁ তোমার কাছে ছিল 8.314 জুল। এত জুল মানে
8.314 ডিভাইডেড বাই 4.184 এত ক্যালোরি। এই যে বন্ধুগণ, বুঝছো তো আমার হিসাবটা নাকি? সহজ জিনিস, নিজেরা করবা আর কি। মানে প্রথমে তুমি আর এর ভ্যালু বাইর করবা এসআই সিস্টেমে করে, তারপরে সিম্পলি ওই ক্যালোরি থেকে জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করে ফেলবা। দ্যাটস ইট, ডান। ওকে, সো এবার আসো কি লিখছি এখানে। ওয়াই সো ফাস অ্যাবাউট আর, এত চেঁচামেচি কেন এটা নিয়ে? এটা কেন যে কোনো একটা আরবিট্রারি কনস্ট্যান্ট না অন্য ফর্মুলাগুলোর মতো? তার আনসারটা কি তোমরা কেউ বলতে পারবা? ভাবো তো, যে ওয়াই উই হ্যাড টু টেক এ স্পেশাল কনস্ট্যান্ট অ্যান্ড উই হ্যাড টু ফাইন্ড দ্য ভ্যালু অফ আর উইথ সো প্রেসাইজ ক্যালকুলেশন। তার বয়স আর টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকে, কিন্তু ইয়েতে কোনোটাই থাকে না। কি এতে? না মনে হয়। আচ্ছা, গুড ট্রাই। তারপরে অন্য কেউ? রাকিব, আজকে ক্লাসে আর লোকজন নাই কেন? কি ঘটনা? সবার বিয়ে শাদী হয়ে গেছে নাকি? ও স্যার, চার্লস বয়েলস আর অ্যাভোগাড্রো লসের কম্বাইন্ড লসে হচ্ছে সবগুলো আর কি ভ্যারিয়েবল হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়াল ফ্যাক্ট হচ্ছে আমার খালাতো ভাই, এই যে বিকজ অফ দিস গাই অ্যাভোগাড্রো। মানে ঘটনাটা হচ্ছে কি, দেখো ভাই, বয়েলস ল কাদের জন্য অ্যাপ্লিকেবল ছিল জানো? সিঙ্গেল ক্লোজড সিস্টেমের জন্য না? চার্লসেস ল সেম জিনিস, সিঙ্গেল ক্লোজড সিস্টেমের জন্য। বাট অ্যাভোগাড্রোস ল ওয়াজ ফর এনি সিস্টেম, ইউ ক্যান কম্পেয়ার এনি সিস্টেম টু এনি সিস্টেম। এই যে এনি সিস্টেমের কম্প্যারিজন, যে কোনো সিস্টেমকে যে আর একটার সাথে কম্পেয়ার করবো, ফর দ্যাট রিজন ইউ মাস্ট নিড টু হ্যাভ অ্যান ইউনিভার্সাল কনস্ট্যান্ট। দ্যাট কনস্ট্যান্ট ইজ অ্যাপ্লিকেবল ফর এনিথিং, এনি সিস্টেম, এনিওয়্যার, এনি মোমেন্ট। সো এই অ্যাভোগাড্রোস ল যদি আমরা কম্বাইন না করতাম, তাহলে আসলে এই আরটা ওইরকম স্পেশাল টাইপের আর হওয়া লাগতো না। নাও উই নিড অ্যাকচুয়ালি এ ভেরি স্পেশাল কাইন্ড অফ মানে কনস্ট্যান্ট which would be applicable for any system. So basically the credit goes to, credit or discredit whatever you may say, goes to this guy Avogadro's law আর কি। এই তো, সো তারপরে চলেন। অতলোকে অ্যাভোগাড্রো বার করছিল? না নো নো নো, নট লাইক দ্যাট, নট লাইক দ্যাট। ইভেন তোমরা জানো কিনা জানি না, আমরা যে অ্যাভোগাড্রোস নাম্বার বলি না, এনে দিয়ে লিখি 6.022 10 to the power 23, that number was not actually found out by Avogadro. That name was given to him as honor. হ্যাঁ, মানে ওই নাম্বারটাও তার বাইর করা ছিল না, বাট এই নাম্বারিং নিয়ে, কাউন্টিং নিয়ে তার অনেক বেশি গবেষণা ছিল, সেই প্রথমে আইডিয়াগুলো দিছিল বলে তার নামের উপরে ক্রেডিটটা দেওয়া হয়। বাট অ্যাকচুয়ালি ওই নাম্বারটাও কিন্তু তার নিজের আবিষ্কার করা না। মজার ব্যাপার হচ্ছে এটা আর কি। ওকে, আর এর ভ্যালুটা যে ভদ্রলোক বাইর করছিল উনি সম্ভবত একজন ফ্রেঞ্চ সায়েন্টিস্ট ছিল। মানে আর দিয়েই কেন লেখা হয়, কারণটা হচ্ছে ওনার নামটা হচ্ছে হেনরি ভিক্টর রেনাল্ট। এই নাম আমাদের বইতে লেখা নাই, রেনাল্ট, আর ই কি জানি, REGNAULT, জিটা সাইলেন্ট, রেনাল্ট উচ্চারণটা আর কি, হেনরি ভিক্টর রেনাল্ট, ওইখান থেকে হচ্ছে আর লেখা হয় আর কি। হ্যাঁ, ওকে, আমি এই যে বইটা দিব তোমাদের, বইয়ের মধ্যে আছে লেখা, মানে তোমাদের নর্মাল যে বই ওতে লেখা নেই আর কি। ওকে, সো ইয়োর নিউ বেস্ট ফ্রেন্ড PV = nRT, এই ইকুয়েশনে একটা গ্যাঞ্জাম আছে। সেই গ্যাঞ্জামটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ ইকুয়েশন ইজ দ্যাট উই কল নন হোমোজেনাস ইকুয়েশন। এবং নন হোমোজেনাস ইকুয়েশনে ইউনিটগুলা খুব সাবধানে বসাইতে হয়। মানে যে ভ্যালুগুলো বসাবো সেগুলো সব যে কোনো একটা সিস্টেম ফলো করে হইতে হবে। মানে ব্যাপারটা কীরকম, ধরো তুমি যদি এখানে প্রেশারটাকে বসাও, কথার কথা প্যাসকেল ইউনিটে, চাইলে বসাইতেই পারো, কোনো সমস্যা নেই। তখন বলো তো এই ভিটা কোন ইউনিটে বসানো লাগবে? মিটার কিউব। না বসাইলে অঙ্ক হবে না। তুমি প্যাসকেলের সাথে যদি লিটার বসাও, দ্যাট ইজ নট গোনা ওয়ার্ক। বলেন দেখি তাইলে ভাই, মোল নাম্বারটা কোন ইউনিটে বসাবো আমরা তখন? মোল ইউনিটে বসাবো। আর এর ভ্যালুটা তখন কত হবে বলো তো? জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, টেম্পারেচারটা কোন ইউনিটে হবে? দ্যাট মাস্ট হ্যাভ টু বি ইন কেলভিন। এইগুলো না হইলে কাজ হবে না। আচ্ছা, তারপরে চলো এবার আমরা দেখি হচ্ছে হোমোজেনাস আর নন হোমোজেনাস ইকুয়েশন কী জিনিস। সো একটু আগে আমি একটু ইন্ট্রোডাকশন দিয়ে ফেলছি, এবার একটু ক্ল্যারিফাই করি। হোমোজেনাস ওয়ার্ডটার মানে বোঝো তোমরা? এই ওয়ার্ডটা আগে দেখছো কখনো? হোমোজেনাস, মিক্সচার বা এই টাইপের কিছু শুনছো? জি ভাই, সমজাতীয়। সমজাতীয়, বাহ, সুন্দর বাংলা। সমজাতীয় মানে একই রকম, সিমিলার টাইপ। সো হোমোজেনাস ইকুয়েশন জিনিসটা আমরা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়ার সময় ইঞ্জিনিয়ারিংয়ে শিখছিলাম। ওই জিনিসটার আইডিয়াটা আমি তোমাদের লেভেলে শিখাই এই কারণে যে তোমাদের
ম্যাথমেটিক্স হ্যান্ডেল করতে অনেক ইজি হবে, এই আইডিয়া তোমাদের বইয়ের না আর কি। জিনিসটা বোঝো, there are some kind of equations where you'll be finding very similar terms everywhere, so that's what you call homogeneous equation. আমি একটু এক্সাম্পল দেই। ধরো তোমার কাছে একটা ইকুয়েশন আছে হচ্ছে এরকম, p1 v1 is equals p2 v2, that's a homogeneous equation, similar term, pressure volume, ঠিক আছে না? আচ্ছা, তারপরে ধরো আমি যদি লিখি এরকম p1 v1 divided by t1 is equals p2 v2 divided by t2, that's another homogeneous equation. Pressure volume by temperature, first condition, second condition, that's it. সো এটাকে বলা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশন। এবার তোমরা একটু আমাকে বলো তো পিভি ইকুয়ালস এনআরটি, এটা কি হোমো নাকি নন হোমো বলেন? নন হোমোজেনাস ইকুয়েশন। এই তো বুঝে গেছো যে হোমোজেনাস কি আর নন হোমোজেনাস কি। আচ্ছা, তারপরে আমাকে একটু বলো তো, আমি যদি বলি তোমাদের আমি যদি বলি ভি ইকুয়ালস ইউ প্লাস এটি, এটা কি বলেন, হোমো নাকি নন হোমো? হোমোজেনাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি যদি ধরো কথার কথা এই ভিটা বের করতে চাই ফিট পার সেকেন্ডে, তাহলে ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা কি আমার কত বসাইতে হবে বলো তো? এটা মিটার পার সেকেন্ডে বসালে কাজ হবে? জীবনেও দিবে না, আনসার দিবে না। তোমাকে এইখানেও বসাইতে হবে কিসে জানো? এটাও বসাইতে হবে হচ্ছে ফিট পার সেকেন্ডে। বলেন দেখি, তখন আমাদের টাইমটা বসাইতে হবে কোন ইউনিটে? সেকেন্ডে। এবং তখন জি এর ভ্যালুটা বসাইতে হবে কত জানো? তোমাদেরকে একটু আগে, কয়েকদিন আগে আমি বের করে দেখাইছিলাম জি এর ভ্যালু কত কত কত। তা তো বটে, ভ্যালুটা কত মনে আছে? আমি বাইর করে দেখাইছিলাম তো, 32 ফিট পার সেকেন্ড স্কোয়ারে বাইর করে দেখাইতে হবে, মানে এই ভ্যালুটা বসাইতে হবে। এটা না বসালে অঙ্ক মিলবে না, কিন্তু এখানে 9.8 হবে না, 9.8 তো মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট ফিট পার সেকেন্ড স্কোয়ারে ইউনিটের ভ্যালু মানে ওই কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু 32 দেখাইছিলাম না তোমাদেরকে, নাকি বাংলা ভার্সনে দেখাইছিলাম? হ্যাঁ, সো ওই আর কি। সো তাহলে বুঝছো রাকিব, এই সবগুলো দেখো একই সিস্টেমের আন্ডারে নিতে হচ্ছে, না নিলে কাজ হবে না। আর তুমি এটার যে হোমোজেনাস নাকি নন হোমোজেনাস বুঝবা কিভাবে? ইকুয়েশনের লেফট সাইডে দেখো ভি আছে, ডান পাশে কোথাও ভি নাই, হারিকেন দিয়ে খুঁজেও পাবা না, ও ভি নাই ওই জায়গায় কোনো। আচ্ছা, তাহলে আমাকে এবার একটু বলেন তো এফ ইকুয়ালস এম এ কি টাইপের ইকুয়েশন? এফ ইকুয়ালস এম এ বলেন, হোমো নাকি নন হোমো বলো? নন হোমোজেনাস, রাইট। দেখে চিনতে হবে এইভাবে। আচ্ছা, এবার আমাকে একটু বলো তো তাহলে, আমি যদি লিখি P1 V1 প্লাস হচ্ছে P2 V2, দূর PV দিয়ে লিখবই না। ধরো আমি যদি এরকম একটা ইকুয়েশন লিখি C1 V1 প্লাস হচ্ছে C2 V2, এটা আরেকটা চ্যাপ্টারে একটা ফর্মুলা পাবা তোমরা পরে, প্লাস হচ্ছে CN VN ইকুয়াল টু হচ্ছে CV। আমাকে একটু বলো এটা কি হোমো নাকি নন হোমো? এইটা হচ্ছে হোমোজেনাস। দেখা মাত্র চিন্তা হবে। রাকিব কি এখনো বুঝতেছো নাকি বুঝতেছো না? বুঝছি। ওকে, সো এখন শোনো, হোমোজেনাস ইকুয়েশনের একটা সুবিধা আছে, সেই সুবিধাটা কি জানো? ইউনিটগুলা একই সিস্টেমের হওয়াটা জরুরি না। মানে কীরকম, ধরো এইখানে কেউ একজন প্রেশার বসাইছে অ্যাটমসফিয়ার ইউনিটে, তাহলে এই প্রেশারটাও তো অ্যাটমসফিয়ারে বসাইতে হবে, এটা তো কমন সেন্স, বুঝলাম। এখন বলো দেখি ভাই, প্রেশারটা যদি অ্যাটমসফিয়ারে বসায় তাহলে ভলিউমটা কিসে বসানো উচিত বলে তোমার মনে হচ্ছে? অ্যাটমসফিয়ারের সাথে কোনটা করেসপন্ডিং থাকে? ভলিউমের ইউনিট কোনটা? লিটার। তাহলে তোমার মনে হচ্ছে না এখানে লিটার বসানো উচিত? এখানে কেউ যদি লিটার না বসায়, এই জায়গায় যদি কেউ বদনা বসায়, বদনা চিনো? বদনা, তোমরা তো আবার বদনা টদনা চিনো না, এখানে আনসার অটোমেটিক বদনায় বেরোবে। এইটা হচ্ছে হোমোজেনাস ইকুয়েশনের একটা অ্যাডভান্টেজ, মারাত্মক অ্যাডভান্টেজ। মানে তোমাকে সবগুলো টার্ম সেম সিস্টেমে হওয়াটা জরুরি না, তোমার জন্য এটা জরুরি না। কিন্তু দেখো এখানে যদি তুমি নন হোমোজেনাস নিয়ে ডিল করতে যাও তখন গ্যাঞ্জামে লেগে যাবে। তুমি এই প্রেশার যদি একবার অ্যাটমসফিয়ারে বসাও, এইবার তুমি ভলিউম যদি দাবি করো যে আমি বদনায় বসাবো, বদনাতে ফিরে তোমার মারি ফেলবে, তোমার এটা কোনোদিন অঙ্ক হবে না। এখানে ভলিউম অবশ্যই কিসে বসানো লাগবে বলেন তো? লিটারে। এটা লিটারে না বসালে অঙ্ক হবে না। তোমরা কি বুঝছো বন্ধুরা আমার কথা? So that's the advantage of dealing with homogeneous equation, and that is the problem of dealing with non-homogeneous equation. So non-homogeneous equation যখনই তোমার সামনে আসবে,
ভ্যালুগুলা যে কোনো একটা সিস্টেম ফলো করবা, হয় সব কিছু তুমি এসআইতে যাও, নাহলে সব কিছু লিডার অ্যাটমসফিয়ারে যাও, নাহলে সব কিছু তুমি সিজিএসে যাও, যেখানে ইচ্ছা যাও, বাট যে কোনো একটা সিস্টেম। ঠিক আছে, এই হচ্ছে কথা। ওকে, এবার তোমাকে একটা মজার আইডিয়া শেখানো হবে, সেটা হচ্ছে কিভাবে আমরা নন হোমোজেনাস ইকুয়েশন থেকে হোমোজেনাস ইকুয়েশন বানাইতে পারি, মানে চাইলে বানায় নেওয়া যায়। কীরকম ব্যাপারটা দেখো, ধরো তোমার কাছে কোনো একটা গ্যাস সিস্টেমের অঙ্ক আছে, মানে একটা গ্যাসের কন্টেইনার আছে, সেটার জন্য করছে কি তারা প্রেশার প্রথমে একটা দিছে, তখন একটা ভলিউম দিছে, একটু পরে আর একটা প্রেশার দিছে, এবার বলছে নতুন ভলিউমটা কত। আমার কথাটা কি বুঝছো? প্রথমকার প্রেশার দিছে, প্রথমকার ভলিউম দিছে, পরবর্তী প্রেশার দিছে, বলছে পরবর্তী ভলিউমটা তাহলে কত হবে। তার মানে দেখো তাদের যে নাড়াচাড়া হয়েছে, যে ভ্যালুগুলো চেঞ্জ করছে, সেগুলো কোনগুলার করছে বলো তো? প্রেশার আর ভলিউমের করছে। এখন তুমি এমন একটা ইকুয়েশন খুঁজে বের করো যে ইকুয়েশনের মধ্যে প্রেশার আর ভলিউম আছে। আমার কাছে পরিচিত একটা ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি। এই ইকুয়েশনের মধ্যে এবার তুমি করবা কি, যে দুইটা টার্ম লাগবে তাদেরকে রাইখা বাকি সব কনস্ট্যান্ট হিসাবে ফালাই দিবা, যে ওইগুলোর দরকার নেই। তাহলে দেখেন তো আমার এখন লাগবে কি কি, প্রেশার টার্ম লাগবে আর ভলিউম টার্ম লাগবে, এই পুরো টার্মটা তাহলে কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার করবা কি, ওই দুইজনকে রেখে দিয়ে 1 1 লিখে দিবা এদের সাথে 1 1, একটু পরে করবা কি ইকুয়াল টু দিয়ে ওই দুটারই আবার 2 2 লিখে দিবা, শেষ। দ্যাটস ইউর হোমোজেনাস ইকুয়েশন, হয়ে গেছে। অ্যান্ড দ্যাটস নাথিং বাট বয়েলস ল। তোমরা মনে হয় বুঝো নাই আমার কথা। এবার P1 V1 দিয়ে যদি V2 চাই, তাইলে তো লাইক বয়েলস ল ডাইরেক্ট করব, এটাতে যাওয়া দরকার। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এখন দেখো মজার কথা কি, তোমার যদি এমন অঙ্ক দিতাম আমি, ধরো প্রেশার দিছি প্রথম অবস্থার, তখনকার টেম্পারেচার দিছি, তাহলে P1 T1 দেওয়া আছে। একটু পরের প্রেশার 2 দিলাম, তাহলে বললাম টেম্পারেচার 2টা কত হবে। অঙ্কটা বুঝছো? এই তিনটা টার্ম দেওয়া আছে, বলছে এইটা কত। রাকিব বুঝতে পারছো তো নাকি? বুঝছো? এইবার বল দেখি ভাই তুই কোন ফর্মুলায় যাবি। প্রেশার আর টেম্পারেচার নিয়ে তো কোনো ফর্মুলা তো জানা নাই, তখন কি করা লাগবে, প্রেশার আর টেম্পারেচার আছে এমন কোনো একটা ইকুয়েশন খুঁজে বের করো। আমার কাছে পরিচিত ইকুয়েশন হচ্ছে পিভি ইকুয়ালস এনআরটি, যেটা একটা নন হোমোজেনাস ইকুয়েশন। এইখানে দেখো যে দুইটা টার্ম তোমার লাগবে ওই দুইটাকে রেখে বাকি সব ফালাই দিবা, বাকি সব ফালাই দাও। ভলিউম এখানে কনস্ট্যান্ট, আর তো সারা দুনিয়ার কনস্ট্যান্ট, মোল নাম্বারও কনস্ট্যান্ট। এবার এই দুটাকে জাস্ট এক পাশে নিয়ে আসো, তাহলে কি থাকে বলো তো, P/T না? এই P/T এই পাশে একবার আছে, ওই পাশে আর একবার লিখবা, মাঝখানে ইকুয়াল টু এটা 1 1 এটা 2 2, বাড়ি যাও। ইকুয়েশন এটাই। এবার বুঝছো? এই ফর্মুলাটা থেকে তো প্রত্যেকটা ফর্মুলাতে যাওয়া যায়। এইটাই তো বুঝাইতে চাইতেছি, তোরা বুঝতাছস না আমার কথা। কারণটা কি, এখান থেকে সবগুলাতে আসা যায় কেন? কারণ এই ইকুয়েশনটা বানাইছিলাম ওই সবগুলারে কম্বাইন করে। এরে বলদ বুঝে না এরা। ওইটাতে যাওয়া যাবে P1 V1 by T1 is equal to P2 V2 by T। তুই কি গাধা নাকি? এই গরু কি এটা, মানুষ না অমানুষ? বল, তোকে প্রথম অবস্থার প্রেশার দিছে, ভলিউম 1 দিছে, টেম্পারেচার 1 দিছে, পরবর্তী অবস্থার প্রেশার 2 দিছে, ভলিউম 2 দিছে, ধরো টেম্পারেচার 2 জানতে চাইছে। ঠিক আছে, এই তো সিচুয়েশন নাকি এইটা? এবার বলেন আপনার পরিচিত ইকুয়েশন কোনটা, নিয়ে আসেন। পিভি ইকুয়ালস এনআরটি নিয়ে আসলাম। এই ইকুয়েশনে বলো এবার তোমার কোনটা কোনটা কাজে লাগবে। তোমার কাজে লাগবে হচ্ছে প্রেশার, প্রেশার টার্ম নিয়ে নাড়াচাড়া করছে, ভলিউম টার্ম নিয়ে নাড়াচাড়া করছে, টেম্পারেচার, এই তিনটাকে এক পাশে নিয়ে আসো। এক পাশে নিয়ে আসলে কি থাকে দেখো তো, পিভি ডিভাইডেড বাই টি না? ওই পাশে থাকে কি এনআরআর, ওই এনআরআর হচ্ছে কনস্ট্যান্ট বাদ। তাহলে এই পিভি বাই টি এর যে রেশিওটা আসলো, এটা আরেকবার লিখতে বলছিলাম, আর এরপরে কি বলছিলাম, মাঝখানে ইকুয়াল 1 1 1 2 2 2, বাড়ি যাও। এই যে দেখো ইকুয়েশন। এখনো বুঝিস নাই? বুঝছি ভাই। তুই সব বাইর করতে পারবি, আমি জাস্ট তোকে শিখাচ্ছি একটা নন হোমোজেনাস ইকুয়েশন, যে কোনো নন হোমোজেনাস ইকুয়েশন থেকে হোমোজেনাস বানায় কেমনে। আচ্ছা আপনাদের আমি একটু ফিজিক্সের অঙ্ক করাই, চলেন। এরা কেমিস্ট্রি কিছু বোঝা না, এদেরকে সব খালি ফিজিক্স দিয়ে বোঝানো লাগে, এই একটা যন্ত্রণা। আমি এই কষ্টটা জীবনে ভুলতেই পারবো না, যে ভোলাবাইনের কেমিস্ট্রির প্রতি এত বিতৃষ্ণা কেন কাজ করে। আচ্ছা আমাকে একটু বলতো, একটা ফিজিক্সের একটা ইকুয়েশন আছে আমার খুব পছন্দের একটা ইকুয়েশন, তোরা পাবি বড় হয়ে, F equals 1/2L রুট ওভার টি বাই মিউ। তোরা কেউ গিটার বাজাইতে পারিস? এই অশিক্ষিত দল গিটার বাজাইতে পারে না। আচ্ছা এই ইকুয়েশনটা হচ্ছে গিটারের ইকুয়েশন। গিটার বা যে কোনো তোমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে লাইক
টানা তারের অঙ্ক বলে আর কি, ইংরেজিতে কী কয় জানি না। আচ্ছা, সো এই ফর্মুলার কাজ কি শোনো। মিউ এখানে একটা কনস্ট্যান্ট, মানে ম্যাস অফ ইউনিট লেন্থ অফ দ্য ওয়্যার। এই গিটারের এক একটা ওয়্যার স্ট্রিংয়ের যে থিকনেস এক এক রকম থাকে, এটা জানোস তো নাকি জানোস না? না স্যার জানি না। এই অশিক্ষিত এগুলারে নিয়ে কোথায় যাবো আমি। নিচেরটা সবচেয়ে পাতলা থাকে, উপরেরটা বোটকা হয়। হ্যাঁ, বাড়ি দিলে ওই স্ট্রিংটাতে ইয়া করলে জোরে মানে বন বন করে আওয়াজ হয়, নিচেরটা চিকন আওয়াজ হয় আর কি। এনিওয়ে, সো এই মিউটা হচ্ছে ম্যাস অফ ইউনিট লেন্থ অফ দ্য ওয়্যার হুইচ ইজ এ কনস্ট্যান্ট অল থ্রু দ্য ওয়্যার। সো মিউয়ের চিন্তা বাদ দাও। টি মানে কি জানো? টেনশন। ওই যে গিটার বাজানোর আগে দেখবা স্ট্রিং অনেকক্ষণ টিউনিং করে, দেখছো না? টেনশন টাইট দেয়, কখনো ঢিলা করে, এরকম আর কি। সো টেনশনের সাথে ফ্রিকোয়েন্সি, এফ মানে ফ্রিকোয়েন্সি, কত ফ্রিকোয়েন্সি সাউন্ড এখান থেকে বের হবে। সো আমাকে একটু বলেন, টেনশনের সাথে টেনশন বাড়ায় দিলে আমার কি ফ্রিকোয়েন্সি বাড়বে নাকি কমবে বলো তো? বাড়বে। এবার দেখো এল মানে কি? লেন্থ, লেন্থ অফ দ্য ওয়্যার। সো এবার ফিজিক্সের কিছু অঙ্ক তোমরা পাবা এই টাইপের, মাঝে মধ্যে বলবে ইফ দ্য লেন্থ হ্যাজ বিন মেড টুয়াইস, মানে লেন্থ যদি ডাবল করে ফেলা হয় তাহলে ফ্রিকোয়েন্সি কত টাইমস হবে। তখন আপনি খেয়াল করে দেখেন টেনশনের কথা কিছু বলে নাই, তার মানে টেনশনটা কনস্ট্যান্ট। মিউয়ের কথা কিছু বলে নাই। সো কি বলছি আমি একটু আগে, যে জিনিসগুলোর কথা বলবে না ওগুলো তোমার কনস্ট্যান্ট, বাকি টার্মগুলো নিয়ে কাজ করবা। তাহলে এখন কি নিয়ে কাজ করছে বলেন তো? লেন্থ নিয়ে কাজ করছে, আর কোনটা বলেন? ফ্রিকোয়েন্সি। তাহলে বলো, তোমরা বলো ইকুয়েশন কি বানাবো বলো। এলটাকে মনে মনে বামে টান দিয়ে নিয়ে যাও, তাহলে কি থাকে? এফ ইন্টু এল। তারপর আরিফ ভাই কি বলছিল, ওই যে টার্ম আসছে ওইটা আর একটা কপি বানাবা, মাঝখানে একটা ইকুয়াল মারবা, এইখানে 1 1 এইখানে 2 2 বাড়ি যাও, অঙ্ক এটা দিয়ে হয়ে যাবে। বুঝছিস কি আমার কথা? এবার রাকিব আমাকে বলতো ভাই, যদি আমি একটা অঙ্ক বানাই দিতাম তোদেরকে, ধর লেন্থও চেঞ্জ করছে, টেনশনও চেঞ্জ করছে, বলেন এবার ফ্রিকোয়েন্সি কত টাইমস হবে বলেন। এইটার জন্য ফর্মুলা কি হবে আমাদের? F1 L1 by T1 is equal to F2 L2 by T। হয় নাই? এলটাকে ওপাশে টান দিলাম, তাহলে কি আসলো? এফ ইন্টু এল। এই টিটাকে যখন নিচে নিয়ে যাবো তখন কি আসবে বন্ধু? ও বন্ধু, রুট টি। বুঝছো? এইখানে একটু প্যাচ লাগাই ফেলছিলাম। এনিওয়ে, সো এবার এটার একটা কপি বানাবা, বানায় কি করবা, এটার ইকুয়াল মাইরে দিবা, এখানে 1 1 1, এখানে 2 2 2। দ্যাটস ইট, দ্যাট উড বি দ্য সলিউশন অফ দ্য ম্যাথ। তোমার কাছে ফার্স্ট ফ্রিকোয়েন্সি জানা আছে, ফার্স্ট লেন্থ জানা আছে, ফার্স্ট টেনশন, সেকেন্ড লেন্থ টেনশন জানা থাকবে, ফ্রিকোয়েন্সি টু বের করা যাবে। সো আমরা যে কোনো নন হোমোজেনাস ইকুয়েশন থেকে হোমোজেনাস বানিয়ে নিতে পারবো নিজেদের প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে? এখন ধরো এই অঙ্কটা যদি আমাকে এরকম বলতো যে লেন্থ ওরা ফিক্সড রাখছে, লেন্থ ফিক্সড রাখছে বললে আমি কি করতাম জানো? এল ওয়ান আর এল টু ফালাই দিতাম, এই যে তখন ইকুয়েশন হইতো আমার এটা। বুঝছিস কি বাপ? বুঝছো? ওকে, সো হোপফুলি পারবেন আপনারা। আমি কিন্তু শুধুমাত্র কেমিস্ট্রির জন্য বলতেছি তা না, মানে দ্যাট আইডিয়া ইজ ভেরি মাচ, মানে কি বলে, অ্যাডভান্টেজাস ইন অল দ্য সেক্টস হোয়ার এভার ইউ গো। ওকে, তারপরে চলেন। সো এই ইকুয়েশনের কথা কি বলছে? তোমার যে বেস্ট ফ্রেন্ড এটা কিন্তু একটা কিলার। কিলার মানে কি? তোমার মারি ফেলবে, তোমারই মারি ফেলবে যদি তুমি ঠিকঠাক অ্যাপ্লাই করতে না পারো। চলো দেখি কেমনে। প্রেশার ইউনিট আমাকে প্রথমে ট্রাই করতে বলছে লিটার অ্যাটমসফিয়ারে। বলেন প্রেশার ইউনিট কি বসানো লাগবে এখানে? অবশ্যই অ্যাটমসফিয়ার। তখন ভলিউমটা কিসে বসানো লাগবে? লিটার। লিটার। এটা কেমন ধরনের? এল, এল। তাহলে মোল নাম্বারটা কি বসাইতে হবে? মোল এমওএল। আর এর ভ্যালু তখন কত হবে? 0.0821। ইউনিট সহ বলার অভ্যাস করতে হবে ভাইয়া। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। টেম্পারেচারটা অবশ্যই হবে কোন ইউনিটে? কেলভিনে। এবং খেয়াল করে দেখবা যে তুমি যদি এই ইউনিটগুলো ইউজ না করো, লেফট রাইট সমান হয় না, সমান হবে না, সো অঙ্ক হবে না কিন্তু, সাবধান। আচ্ছা, তারপরে এবার চলো, এবার তোমার ট্রাই করতে বলছে এসআই ইউনিট, এসআই সিস্টেম। বলেন এবার প্রেশারটা আমরা কোন ইউনিটে বসাবো? প্যাসকেল। ভলিউম মাস্ট বি পুট ইন মিটার কিউব। মোল নাম্বার শুড বি কেপ্ট ইন মোল। দ্য ভ্যালু অফ আর শুড বি 8.314 জুল পার মোল পার কেলভিন, অ্যান্ড দ্য টেম্পারেচার শুড বি ইন কেলভিন। হিসাব করে দেখো, লেফট রাইট কিন্তু মিলবে না যদি না এই ইউনিটগুলো ইউজ করো। খুব সাবধান, এটা কিন্তু একটা
মানে মারাত্মক ফর্মুলা, খুবই ইউজফুল, বাট গ্যাঞ্জাম লাগাই দিবে। আবার এসআই দিছে কেন? এসআই কয়বার ট্রাই করব, কি বিপদ। সরি, এটা এক্সট্রা স্লাইড উদয় চলে আসছে। ওকে, চলেন এবার অঙ্ক করা লাগবে, অনেক বুঝছি আমরা। বিসমিল্লাহ করে শুরু করি। পড়ে ফেলেন অঙ্কটা কি বলেছে। আচ্ছা, তোমাকে বলছে হচ্ছে হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 1 milliliter গ্যাস, in 1 milliliter gas, so the volume is 1 milliliter at 17 degree Celsius temperature, which means the temperature is 290 Kelvin temperature and 770 millimeter mercury pressure. So the pressure should be written as 770 millimeter mercury. আমাকে একটু বলো তো, প্রেসারটা কি এই ইউনিটে রাখা যাবে নাকি চেঞ্জ করতে হবে এটাকে? গুড, কারণ আমাদের এখানে বলছে হাউ মেনি মলিকিউলস আর দেয়ার। একটু বুঝে বলেন তো কোন ফর্মুলাটা ইউজ করা লাগবে আমাদের এখানে, বলো। কি অ্যাভোগাড্রোস ল? আরে পাগল নাকি? এইবার খেয়াল করো, প্রেসার, ভলিউম, টেম্পারেচার দেওয়া আছে। আমাকে আগে বলো হাউ মেনি মলিকিউলস আর দেয়ার, মানে কি বাইট করতে বলছে, স্মল এন নাকি ক্যাপিটাল এন, কোনটা বলেন তো? নো ব্রো, বোঝো ভালো করে। স্মল এন মানে কিন্তু নাম্বার অফ মলিকিউলস ওয়েন দে আর কাউন্ট ইন মোলস। মানে ব্যাপারটা বোঝো। তোমরা ধরো 20 জন আছো, সেই 20 জন যখন আমি বলতেছি তখন কিন্তু আমি স্পেসিফিক কাউন্ট বলতেছি, এটাকে আমরা বলি ক্যাপিটাল এন। বাট ওয়েন আই কনভার্ট দিস নাম্বার ইন্টু সাম ইউনিটস লাইক ডজনস আর পেয়ার্স, দেন দ্যাট ইজ হোয়াট ই কল স্মল এন। হ্যাঁ, স্মল এন মানে হচ্ছে মোল নাম্বারে কনভার্ট করা। সো আমাদের এখানে মোল নাম্বার জানতে চায় নাই, দে হ্যাভ জাস্ট আস্কড ফর দ্য নাম্বার অফ মলিকিউলস। সো এইটাকে আমরা কি দিয়ে লিখবো বলো তো? দেয়ারফর ক্যাপিটাল এন ইকুয়ালস হোয়াট? ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে একটু বলো তাইলে আমাদের এখানে সিম্পলি কোন ফর্মুলা ইউজ করা লাগবে? পিভি ইকুয়ালস এনআরটি, এছাড়া আর কোনো রাস্তা খোলা নাই। সত্যি কথা যেটা, তাকায় দেখো। বুঝতে পারছো সবাই নাকি? আচ্ছা, এবার দেখো তো ভাই, স্মল এন বাইর করে তো লাভ নাই। আচ্ছা, আগে আস্তে আস্তে প্রেশারের ভ্যালুটা মিলিমিটার মার্কারিতে রাখা যাবে না, তাহলে কি করা লাগবে বলেন তো? এটাকে আমরা বলতে পারি হচ্ছে 770 ডিভাইডেড বাই 760। তাহলে কিসে চলে আসলো জানো? অ্যাটমসফিয়ার ইউনিটে চলে আসলো। কারণ 760 মিলিমিটার মার্কারি প্রেশার মানে কি ছিল? 1 অ্যাটমসফিয়ার না, ওইখান থেকে করছি। বুঝতে পারছো তো? তাহলে এটা একটু ক্যালকুলেটরে টিপ দিয়ে দেখো। আচ্ছা, দরকার নেই, আমি এইটাই বসাই দিই। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 770 ডিভাইডেড বাই 760। এইবার বলো ভলিউম কত লিখবো আমরা? ভলিউম লিখবো হচ্ছে 1 মিলিলিটার। এখানে কি আমরা 1 মিলিলিটার লিখতে পারবো নাকি পারবো না বলেন? পারবো না। কেন পারতেছি না? কারণ এটা অ্যাটমসফিয়ারে নিয়ে গেছো, তাহলে এটাকে লিটারে নেওয়া লাগবে। তাহলে 1 × 10⁻³ কত? -3 লিটারে চলে গেলাম। ইকুয়ালস মোল নাম্বার বাইর করবো, আর এর ভ্যালু লেখা লাগবে এবার 0.0821 ইন্টু টেম্পারেচারের ভ্যালু কত? 290 কেলভিন। ক্যালকুলেট করে দেখো তো নিজের একটু তাড়াতাড়ি, স্মল এন এর ভ্যালুটা কত আসে? স্মল এন আসবে হচ্ছে 770 ইন্টু 10⁻³ বাই 760 বাই 0.0821 বাই হচ্ছে 290। এটা আসছে হচ্ছে 4.255 ইন্টু 10⁻⁻5। এবার বলেন তো এটার ইউনিট কি হবে? এটার ইউনিট আসবে হচ্ছে mol। ওকে, এখন তোমার কাছে কিন্তু এটা জানতে চায় নাই। বলেন এর পরের লাইনে আমাদের কি করা উচিত বলেন? ডিভাইড বাই 6.022। তোর দাদার মাথা গরু কোথাকার। তোর আগে একটা ফর্মুলা শুনছিলি, স্মল এন ইকুয়ালস ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এন এ। তাহলে এবার খেয়াল করো, তোমার কাছে কিন্তু কোনটা জানা আছে? স্মল এনটা জানা আছে। এইটাকে দিয়ে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করা লাগবে বাবা, তাইলে ক্যাপিটাল এন পাওয়া যাবে। বুঝেছো? আচ্ছা, আর এটা যদি না বোঝো তাহলে আর একটা বাংলা টেকনোলজি শোনো। আমাকে একটু বলো তো 1 মোল মানে কতগুলা? 6.022 10⁻23 টি পিস। তাহলে এত মোল মানে কতগুলা? তাহলে এটার সাথে তো মাল্টিপ্লিকেশন আসে, ডিভিশন আসে না। তাহলে আমরা কি করবো এবার?
দিস নাম্বার শুড বি মাল্টিপ্লাইড উইথ কত 6.022 ইন্টু 10⁻23 এত মলিকিউলস। তোমাদের একটা কথা বলছিলাম, মোলের সাথে যদি কিছু না বলা থাকে তাহলে অলওয়েজ মলিকিউল মিন করে। সো দ্যাটস ইট। এই যে হয়ে গেছে, শেষ। এটা করে দেখো কত আসে। তাহলে আমাদের আনসার ইন্টু 6.022 10⁻23, এটা আসবে হচ্ছে 2.563 হয়ে গেল। এত ইন্টু 10⁻19 এত মলিকিউলস। শেষ। বন্ধুগণ বুঝেছ? সহজ সহজ মজার অঙ্ক, বাচ্চা বাচ্চা অঙ্ক। পিভি ইকুয়ালস এনআরটি। এই অঙ্ক না পারলে আর ভাত খাওয়ার দরকার নেই, আজকে থেকে ঘাস খাবা। গৌ 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 ঘাস। ঠিক আছে, শুডে মুভ অন, পরের অঙ্কে যাব। বলো। যাবো 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 নাকি এইখানে থাকবো? কোনো সমস্যা আছে? বলো। ওকে, ঠিক আছে, পরের অঙ্কে চলেন। কি বলছে এখানে দেখো, বলেছে হাউ মেনি মলিকিউলস আর দেয়ার। ওই যে আবার সে হাউ মেনি মলিকিউলস, ক্যাপিটাল এন জানতে চাচ্ছে। ইন 0.001 মিটার কিউব সালফার ডাইঅক্সাইড গ্যাস অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড এত নিউটন পার মিটার স্কোয়ার প্রেশার। আগের অঙ্কই তো, এটা হচ্ছে ভলিউম তোমার কাছে। সো ভলিউম হচ্ছে 0.001 মিটার কিউব, 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে টেম্পারেচার হচ্ছে আমাদের 300 কেলভিন। এটা হচ্ছে প্রেশার। সো প্রেশারের ভ্যালুটা হচ্ছে 98.66 ইন্টু 10⁻³ প্যাসকেল। হ্যাঁ, কি জানতে চাইছে? হাউ মেনি মলিকিউলস আর দেয়ার, ক্যাপিটাল এন ইকুয়ালস হোয়াট। তো এখন দেখো এই অঙ্কটা আমি একটু অন্যভাবে করতেছি। অন্যভাবে মানে ওই আগেরটাই, বাট একটু অন্যভাবে লিখতেছি। পিভি ইকুয়ালস এনআরটি আমরা শিখছিলাম। এর পরের লাইনে আমরা কি বলতে পারি? পিভি ইকুয়ালস ক্যাপিটাল এন ডিভাইডেড বাই এন এ ইন্টু আরটি। বুঝো নাই বন্ধু? বুঝেছো নিশ্চয়ই, একটু আগে লিখেছিলাম। ওকে, এবার বলো ভাই প্রেশারের ভ্যালুটা কত লিখবো? যা আছে তাই ধরে বসাই দিচ্ছি। কেন বসাচ্ছি? ওইখানে প্যাসকেলে দেওয়া ছিল তাই লিখলাম। আচ্ছা, লেখার পরে এবার কি করা লাগবে? আমাদের ভলিউম ভ্যালু নিয়ে আসা লাগবে, তাই না? ভলিউমের ভ্যালু, তাইলে ইনটু হচ্ছে ভলিউম কত জানি 0.001। দেখো এটা প্যাসকেলে ছিল, এটা মিটার কিউবে, সব ঠিকঠাক। ক্যাপিটাল এন বাইর করবো, বাই হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। আর এর ভ্যালু বসাইতে হবে এবার আমাদের 8.314 ইন্টু টেম্পারেচার কত 300 কেলভিন। এখান থেকে আমরা ক্যাপিটাল এনের ভ্যালুটা একবারই বের করতে পারবো, ঠিক না? আমাদের এইবার আর প্যারা হইল না আর কি। ক্যাপিটাল এনের ভ্যালুটা তোমরা নিজেরা পারবা, আমি আর করতেছি না। আমাকে বলেন তো এই ক্যাপিটাল এনের যে ইউনিটটা আসবে সেই ইউনিটটা কি মোল আসবে নাকি কোনটা? মলিকিউল। মলিকিউল আসবে। ওকে, বুঝছো তো? আমার এই অঙ্ক নিয়ে আর কিছু বলা লাগবে নাকি? হয়েছে? ওকে, এইবার তোমাদের সাথে আমি একটু আলোচনা করবো। সেটা হচ্ছে দেখো আগের অঙ্কটা আমরা কি করলাম? পুরাটাই করছিলাম হচ্ছে কোন সিস্টেমে বলো তো? লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে, তাই না? এই অঙ্কটা করছি আমরা লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে, খুবই একই রকমের অঙ্ক। এই অঙ্কটা এসে আমরা আবার করলাম হচ্ছে এসআই সিস্টেমে। তাহলে তোমাদের কাছে কি একটু কনফিউশন লাগতেছে না? কখন আমরা যে ভাই লিটার অ্যাটমসফিয়ারে করবো আর কখন যে এসআইতে করবো বলো তো? কখন করা উচিত কোনটাতে? ইউনিট যেগুলোতে দেওয়া থাকবে যেটা, ওটা। এইটাকে ইংরেজিতে কি বলে জানো? When in Rome, do as the Romans do. মানে তুমি যে দেশে যাবা তখন ওই দেশের মানুষজন যা করে তুমিও তাই করবা আর কি। সো when in Rome, do as the Romans do, বাংলা এটার নাম, কথাটা আরও সুন্দর, জসমিন দেশে যদাচার। সো এটা এখানে লিখে রাখছি যে সামটাইমস ইন লিটার অ্যাটমসফিয়ার, সামটাইমস ইন এসআই, হোয়াট শুড আই ডু ওয়েন, কখন কি করবা? তার আনসারটা হচ্ছে এটা, ওয়েন ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু। সো অঙ্কের মধ্যে ভালো করে খেয়াল করবা ডেটাগুলো কোন ইউনিটে বেশি দেওয়া, যেখানে তোমার কনভার্সনটা যত কম করা লাগে, যত প্যারা খাওয়া লাগে কম, তুমি সেটাই করবা। আর তোমাদের যেহেতু ইউনিট নিয়ে ক্লাস আমি প্রথমেই নিয়ে নিয়েছি, সো হোপফুলি অ্যাটলিস্ট মাই কিডস উইল নেভার বি অ্যাফ্রেড অফ কনভার্টিং ডেটা। হ্যাঁ, আর ভুল হওয়ার কথা না আর কি, জাস্ট একটু প্র্যাকটিস লাগবে এই। ওকে, পরের অঙ্কে যাই চলেন। কি বলেছে?
at 20 degrees Celsius temperature and 740 millimeter mercury pressure, eto gram of a gas occupies 400 milliliter. What is the molecular mass of the gas? কি বিপদ, বলো কি দেওয়া আছে? Temperature is given 20 degrees Celsius, which means 293 Kelvin. 740 millimeter mercury pressure, which means P equals, বুঝতে পারতেছো রে ভাই, এইখানে রাখা যাবে না, এটারে আমি অ্যাটমসফিয়ারে নিয়ে যাইতেছি, ঠিক আছে? আমি বুঝে গেছি এখানে মিলিমিটারে রাখা যাবে না। এত গ্রাম অফ এ গ্যাস, তাহলে এইটাকে আমরা কি দিয়ে লিখবো বলো তো? গ্যাসের ম্যাসটাকে কি দিয়ে লিখবো? প্রেশারকে যেমন পি দিয়ে লেখে, ভিকে ভলিউমকে যেমন ভি দিয়ে লেখে, তাহলে ম্যাসটাকে কি দিয়ে লেখে ভাই? হ্যাঁ, ডাব্লিউ ডাব্লিউ দিয়ে লেখে, মনে পড়ছে? সো ডাব্লিউ ইকুয়ালস 0.842, এত গ্রাম of a gas occupies 400 milliliter. So volume is 400 milliliter. তোমাকে বলেছে what is the molecular mass of the gas, তাহলে বলেন এটাকে কি দিয়ে লিখবো? molecular mass, বড় m, রাইট, ক্যাপিটাল এম দিয়ে লিখবো। ওই মিমটা দেখছো? I always write with small letters because I hate capitalism. কি সব মিম পোলাপাইন বানায়। ওকে, সো এবার চলেন আমরা একটু অঙ্কটা করে ফেলি। বলেন এটার জন্য কোন ফর্মুলা লাগবে আমাদের? বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, কোনটা লাগবে বলো? নাকি কম্বাইন্ড? কম্বাইন্ড ডেফিনেটলি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে PV equals nRT। বলেন তো এর পরের লাইনে কি লেখা লাগবে? n এর জায়গায় লেখা লাগবে W ডিভাইডেড বাই M RT। ওকে, এই সহজ সহজ ন্যাংটা বাচ্চাদের অঙ্ক আমারে দিয়ে উদয় করাইতেছো। প্রেশারের ভ্যালুটা আমরা কত লিখতেছি? 740 ডিভাইডেড বাই 760। তাহলে আমরা এটা কোন ইউনিটে চলে গেলাম বলেন তো? অ্যাটমসফিয়ারে চলে গেলাম। তার মানে কিন্তু মাথায় রাখতে হবে পুরো অঙ্কটা লিটার অ্যাটমসফিয়ারে হবে এখন। ইনটু ভলিউমের ভ্যালুটা কত লিখবো? 400 কি লেখা যাবে বলেন? ইনটু 10 টু দি পাওয়ার -3। এইগুলা যদি তুমি খেয়াল করে না বসাও পরীক্ষার হলে মরবা কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ইকুয়ালস ডাব্লিউ এর ভ্যালুটা আমরা বাইর করতে চাই নাকি জানো? ডাব্লিউ তো জানা ছিল কত, 0.842। আচ্ছা, আমরা বাইর করব হচ্ছে কি এম, আর এর ভ্যালু লিখবো তাহলে 0.0821 ইনটু টেম্পারেচার কত, 293। ওকে, সো তাহলে এখান থেকে আপনারা নিশ্চয়ই এম এর ভ্যালুটা বাইর করতে পারবেন। একটু করেন তো তাড়াতাড়ি নিজেরা ক্যালকুলেশন, কি আসে। এমটাকে যদি উপরে তুলি তাহলে 0.842 ইন্টু 0.0821 ইন্টু 293 ডিভাইডেড বাই 740 ইন্টু 760 ডিভাইডেড বাই 400। এটা হচ্ছে আবার -3 নিচে গেল, তাহলে উপরে যায় 10 টু দি পাওয়ার 3 হবে ইন্টু 1000 ইন্টু আবার 10। হ্যাঁ, 52 আসছে আমার, ঠিক আছে? আচ্ছা, সো ইজন্ট দিস দ্য আনসার নাকি? তোমাদের কি একই আনসার আসছে নাকি অন্য কিছু আসছে? দেখো এটা আসছে, তাহলে এটাই তো আনসার নাকি? বুঝছো বন্ধুগণ? আমাকে একটু মনে করে বলতে পারবা 9-10-এ শিখছিলা মলিকুলার ম্যাসের ইউনিট কি? অ্যাটমিক ম্যাসের ইউনিট কি ছিল? অ্যাটমিক ম্যাস বুঝি না, জোরে বলো। ইউনিট ছিল না, তার কারণটা দ্যাট ওয়াজ জাস্ট এ রেশিও, তাই না? রেশিও of the mass of an atom, that how much times it is heavier than ওই যে C12 এর 1/12 ম্যাসের কত টাইমস হেভিয়ার ছিল সেটাই আর কি। সো অ্যাটমিক ম্যাসগুলোর সামেশন যেহেতু তোমার মলিকুলার ম্যাস হয়, তাহলে মলিকুলার ম্যাসের কি কোনো ইউনিট আছে? দ্য আনসার ইজ নো, নাই। আচ্ছা, এবার আমাদের একটু ক্যাচাল করতে হবে। সেই ক্যাচালটাকে একটু মনোযোগ দিয়ে শোনো। তোমাদের কি কখনো আমি বলছিলাম যে এই যে ক্যাপিটাল এম,
এই জিনিসটার পরিচয়টা তোমরা যে শিখছো মলিকুলার ম্যাস, এটা যে ভুল, এটা কি বলছিলাম কখনো? স্যার বলছেন। কিন্তু ডিটেইলে মনে হয় যাই নাই, তাই না? এটা আসলে মলিকুলার ম্যাস না, এটা কি বলছিলাম কি, এটা হচ্ছে মোলার ম্যাস। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ফার্স্ট অফ অল, মলিকুলার ম্যাস মানে হচ্ছে কি দাঁড়ায়? মলিকুলার ম্যাস মানে হচ্ছে সামেশন অফ অ্যাটমিক ম্যাসেস। ওই মলিকিউলটার মধ্যে যেসব অ্যাটমস আছে তাদের সামেশন, দ্যাটস ইট। ফরসে তুমি সালফিউরিক অ্যাসিডের যদি তুমি মলিকুলার ম্যাস বাইর করতে চাও তাহলে কি করবা? হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস মাল্টিপ্লাইড বাই 2 প্লাস সালফারের অ্যাটমিক ম্যাস প্লাস অক্সিজেনের অ্যাটমিক ম্যাস মাল্টিপ্লাইড বাই 4, দ্যাটস হোয়াট ইউ কল মলিকুলার ম্যাস অফ সালফিউরিক অ্যাসিড। বাট যখন তুমি সালফিউরিক অ্যাসিডের মোলার ম্যাস বাইর করতে যাবা, মোলার ম্যাস মানে কি জানো? মোলার ম্যাস মানে হচ্ছে ম্যাস অফ 1 মোল মলিকিউল। অ্যান্ড এইটার কোনো ইউনিট নাই, এটা হচ্ছে ইউনিটলেস। বাট এটার কিন্তু ইউনিট আছে। এটার ইউনিট কি বলো তো? গেস করতে পারো? গ্রাম। এইটার ইউনিট হচ্ছে গ্রাম পার মোল। মোস্ট মাথা নষ্ট আইডিয়া, বিকজ ইউ আর সেইং ইট টু বি molar mass. Molar mass means mass of each mole. That's why we are writing gram per mole, or the unit can be kg per mole, that unit can be ton per mole, that can be anything per mole, but you must have to write per mole. তুমি যদি বলো যে এটা তুই কোথায় পাইছো সেসব আবল তাবল কথাবার্তা, তোমাকে আমি ছোট্ট একটা প্রমাণ করি, দেখাই আসো। n ইকুয়ালস, তুমি যখন লেখো w/m, তোমার কথাই ধরে নিচ্ছি যে m এর পরিচয়টা হচ্ছে মলিকুলার ম্যাস। ওই কার সাউন্ড হয়? ধরলাম যে m মানে হচ্ছে মলিকুলার ম্যাস, ধরলাম। এবার তাহলে আমাকে একটু বলো তো ভাই, w এর ইউনিট কি বলেন? w এর ইউনিট কি? গ্রাম। গ্রাম, ঠিক আছে, বসাইলাম গ্রাম। বলেন মলিকুলার ম্যাসের ইউনিট কি? মলিকুলার ম্যাসের ইউনিট ইউনিট নাই। যদি না থাকে তাহলে গ্রাম ডিভাইডেড বাই নাথিং, ডাজ দ্যাট গিভ ইউ এনি স্যাটিসফ্যাক্টরি আনসার? দ্য ইউনিট শুড হ্যাভ বিন মোল। আর ইউ গেটিং দ্যাট মোল? দ্য আনসার ইজ নো, ইউ আর নট গেটিং দ্যাট মোল। বাট এইবার আসো তো ভাই, তুমি এবার একটু আমার কথা শোনো, আমার কথা শোনো। ধরো এই এম এর পরিচয়টা হচ্ছে মোলার ম্যাস, ধরে নাও ফর সাম মোমেন্ট, জাস্ট লেট ইট বি। তাহলে এবার আমাকে একটু বলেন, আপনি এখানে কি করছেন বলেন? উপরে বসাইছেন গ্রাম আর নিচে কি বসাইছেন বলেন তো? মোলার ম্যাসের ইউনিট কি একটু আগে বলছিলাম, বলো। গ্রাম পার মোল। গ্রাম পার মোল। এবার বলেন উপরের গ্রাম নিচের গ্রাম কাটে, তাহলে পার মোল when that gets inverted it becomes কি বলেন তো? শুধুমাত্র মোল। does that comply? the answer is yes. that's what you call compliance. মিলতেছে, হিসাব নিকাশ মিলতেছে। তার মানে I have just proved you that M was never molecular mass, that was always molar mass, but sadly nobody told you the truth. এবার মলিকুলার ম্যাস কেন বলো? বলে কারণটা হচ্ছে মলিকুলার ম্যাসের ভ্যালু আর মোলার ম্যাসের ভ্যালু সেম, বাট দ্য আইডিয়া ইজ ডিফারেন্ট। জাস্ট লাইক ইংরেজিতে কি কয় তো জানি না, মনে পড়ছে, স্পিড আর ভেলোসিটি। মলিকুলারকে কি এম দিয়ে ইন্ডিকেট করা হয়? জি জি, কেন করা হয় এখন শোনো না। তোমরা আমাকে বলো স্পিডের ভ্যালু আর ভেলোসিটির ভ্যালু কি সেম নাকি আলাদা বলেন? আলাদা। দৌড় গরু। আলাদা হতে পারে। স্যার ডিরেকশন তো। ওরে গরু রে, কথা শুন। স্পিড অ্যান্ড ভেলোসিটি হ্যাভ দ্য সেম ভ্যালু, বাট it becomes velocity when direction is added with that information of speed. মানে বোঝো নাই আমার কথা? একটা হরিণ দৌড়ায় যাচ্ছে রাস্তা দিয়ে, তো হরিণের যে দৌড়ের স্পিড ওইটা যা, ওই হরিণের দৌড়ের ভেলোসিটিও তো সেম। শুধুমাত্র ভেলোসিটি কখন হয়? when you add that information of direction there. আমার কথা বোঝা? আপনি যেটা বললেন এটা হলো লিনিয়ারে গেলে যায়, বাট আঁকা বাঁকা যদি যায় হ্যাঁ, তো আবার
তখনও তুমি যদি ডিরেকশনগুলো অ্যাড না করো তাহলে তো এটা স্পিডই থাকে, ওটা তো ভেলোসিটি হয় না। তো ভেলোসিটি হইতে গেলে স্পিডের সাথেই তোমার ডিরেকশনটা অ্যাসোসিয়েট করা লাগবে। একইভাবে তোমার মলিকুলার ম্যাস আর মোলার ম্যাসের কাহিনী এরকম। মলিকুলার ম্যাস মানে ডাইমেনশনলেস, ইউনিটলেস, আর মোলার ম্যাস মানে ওখানে একটা ইউনিট থাকবে। এই কারণে এতদিন কনসেপ্ট ভুল জানা হইলেও তোমার অঙ্ক মিলে গেছে। ওইটা যদিও তুমি জানতে যে মলিকুলার ম্যাস কি ডেটা বসাইছিলা, মলিকুলার ম্যাসের ডেটাই বসাইছিলা, অঙ্ক হয়েছে কেন জানো? কারণ মলিকুলার ম্যাস আর মোলার ম্যাসের ডেটা সেম। কেউ বোঝা না? আরও বুঝবো আস্তে আস্তে, আরও বুঝবো আর কি, দাঁড়াও আসতেছি। সো এখন ঘটনা হচ্ছে, দেখো এই অঙ্কটা করতে গেলে তোমার এবার কি করা লাগবে জানো? তোমার এবার করা লাগবে কি, 52 লিখে চলে আসলে তোমার নাম্বার দিবে না। তুমি এখানে লিখবা যেটা 52 এর পরে কি লেখা লাগবে বলেন তো? এখানে লেখা লাগবে গ্রাম পার মোল। এরপরে আবার কি করা লাগবে জানো? আর একটু তামাশা করা লাগবে। সেই তামাশাটা হচ্ছে, শোনো, এইটুকু লেখার পরে আবার লিখবা দেয়ারফর molecular mass of the gas equal to কত বলেন? 52। মলিকুলার ম্যাস লেখার সময় জাস্ট ইউনিটটাকে ফালাই দিতে হবে, আর ইউনিট সহ যখন লিখবা তখন ওটা মোলার ম্যাস থাকে, ওটা মলিকুলার ম্যাস হয় না। আমার কথা কি বুঝাচ্ছ বন্ধুরা? মোলার ম্যাস চাই তাইলে? বুঝি না, আবার বলো। শুধু মোলার ম্যাস চাই তাইলে তুমি ইউনিট সহ রেখে দিবা। এমসিকিউতে আসছে ধরো অঙ্কটা, আর তোমাকে বলছে মলিকুলার ম্যাস কত, একটা হচ্ছে ইউনিট সহ লেখা, একটা ইউনিট ছাড়া লেখা। মলিকুলার ম্যাস যদি বলে তাহলে ইউনিট ছাড়াটা হবে। বুঝতে পারছো কি আমার কথা? আচ্ছা, তোমাদেরকে আমি আরও একটা প্রমাণ দেখাই, দেখো। সেটা হচ্ছে PV equals W/m/RT। লেটস সে আমরা এটাকে পুরোটাকে লিটার অ্যাটমসফিয়ার সিস্টেমে সলভ করতেছি। দেখেন পুরোটাকে, থাকুক, আর একটা এসআইতে করে দেখাচ্ছি। এসআই, ওকে। সো তোমরা এবার আমাকে একটু বলো, আমি যদি প্রেশারটা বসাই অ্যাটমসফিয়ারে, ভলিউমটা বসাইলাম লিটারে, কারণ লিটার অ্যাটমসফিয়ারে করতেছি, ডাব্লিউটা বসাইতে হবে কোন ইউনিটে বলো তো? গ্রামে না? তাহলে এম এর ইউনিট আমি বের করবো, আর এর ইউনিট কি হবে? লিটার অ্যাটমসফিয়ার, আল্লাহ জায়গা নাই, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ইনটু আবার কি কেলভিন। চলেন এবার কাটাকাটি করি, কেলভিন পার কেলভিন গন। তারপরে আর কি কাটে? এখানকার লিটার কাটে, এখানকার অ্যাটমসফিয়ারের সাথে এখানকার অ্যাটমসফিয়ার কাটে। এই যে হয়ে গেছে, দেখো। তুমি এই এমটাকে জাস্ট লেফট সাইডে টান দাও, এমটাকে লেফট সাইডে নিয়ে আসো। এম ইকুয়াল টু রাইট সাইডে কি থাকে দেখো তো? এখানে থাকলো গ্রাম না? গ্রাম, আর এখানে কি বলেন? পার মোল। এবার কি বুঝতে পারছেন যে এই এমটার পরিচয় আসলেই ছিল না, মলিকুলার ম্যাস ছিল না, এমের পরিচয় আসলেই মোলার ম্যাস। এখনো বোঝো নাই আমার কথা? এই একই কাজ তুমি এখানে করো, দেখো আরো মজা পাবা। এখানে প্যাসকেল, প্রেশারটা কিসে? প্যাসকেলে মানে কি নিউটন পার মিটার স্কোয়ার, ইনটু ভলিউমটা কিসে? মিটার কিউবে। ডাব্লিউ হচ্ছে তোমার এবার কিসে বলেন? ডাব্লিউটা কিসে বলেন তো? কেজিতে। এটা অনেকে বোঝে না, এই ডাব্লিউটা কিন্তু কেজিতে, ডিভাইডেড বাই এম। আর এর ভ্যালুটা হচ্ছে জুল পার মোল পার কেলভিন, ইনটু টেম্পারেচার হচ্ছে আবার কেলভিনে। তাহলে এইবার চলেন কাটাকাটি করি, কেলভিন পার কেলভিন গন। আর কি কি গন? আর তো কিছু গন না। এই পুরোটা জায়গাতে, এই পুরো জায়গাটাতে কি থাকে? শুধুমাত্র জুল থাকে না? হিসাব মনে আছে? হ্যাঁ ভাই, নিউটন মিটার। হ্যাঁ, তাহলে এই জুলটার সাথে আমি এই জুলটাকে কেটে দিতে পারি, এই জুলের সাথে পুরোটা কেটে দিলাম। তাহলে এই এমটাকে এবার বামে টানো, বামে টানলে দেখো তো কি হয়? এম ইকুয়ালস কি থাকে? কেজি থাকে, আর এখানে কি থাকে? পার মোল, কেজি পার মোল। সো এই এম এর পরিচয় জীবনেও কোনো দিন মলিকুলার ম্যাস ছিল না। মলিকুলার ম্যাস হইলে তার কোনো ইউনিটই থাকতো না, এটা ছিল মোলার ম্যাস, এবং যার ইউনিট এক এক সময় এক একটা আসে। এই সিস্টেমের উপর ডিপেন্ড করে কোন সিস্টেম। হ্যাঁ, কোন সিস্টেমে ইউজ করতেছো তার উপরে ডিপেন্ড করেছো। তোমাদের আজকে একটা দায়িত্ব কাঁধের উপরে জমছে, সেটা হচ্ছে বাসার আশেপাশে যেখানে ক্লাস 9-10 এর বাচ্চা পাও, তারে কাছে ডেকে 2টা চকলেট কিনে দিয়ে বলবো, আমার একটা কথা শুনো, এম মানে কিন্তু মলিকুলার ম্যাস না, ওটা কিন্তু মোলার ম্যাস, তোমাদেরকে ভুল বলে।
এটা আমি ক্লাস 9-এর বাচ্চাদেরকে পড়াই, তোমরা কেমনে না শিখে আসছো। অবশ্য বাংলাদেশে কেউ বলে না, এটা একটা সমস্যা আর কি। আচ্ছা, সব বাড়ি খায় এসে বড় হয়ে। হাউ মেনি মলিকিউলস আর দেয়ার ইন 20 লিটার মিথেন গ্যাস অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার অ্যান্ড এত অ্যাটমসফিয়ার প্রেশার? নিজেরা করবা বাড়ির কাজ, এগুলো বাচ্চা বাচ্চা জিনিস আর করা যাবে না, ঠিক আছে। তারপরে ডিটারমাইন দ্য মলিকুলার ম্যাস অফ দ্য গ্যাস কেপ্ট ইন দ্য কন্টেইনার ইন দ্য স্টেম। এখানে একটা কন্টেইনার দিছে, এখানে প্রেশার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, ম্যাসও দেওয়া আছে, নিজেরা করবা আর কি, ঠিক আছে। এগুলো সব নিজেরা করবা, আমার করায় দেওয়ার কিছু নাই। ডিটারমাইন দ্য প্রেশার অফ দ্য গ্যাস কেপ্ট ইন দ্য কন্টেইনার অফ দ্য স্টেম। এখানে কি দেওয়া আছে? টেম্পারেচার, ভলিউম, ম্যাস, মোলার ম্যাস সব দেওয়া আছে। ওকে, এইবার আসো মোলার ম্যাস নিয়ে যে তোমাদের কথা বলার কথা, এই যে এইখানে মোলার ম্যাস। আগে আমাকে একটু বলো তো মোলার ওয়ার্ডটার মিনিংটা কি? মোলার মানে কি? 1 molecule। তো দাদার মাথা, এই ঠিক মতো বল। এটার মানে হচ্ছে অফ 1 মোল। সো তোমরা কি কখনো শুনছো যে মোলার ম্যাস? বলেন তো মোলার ম্যাসের মানে কি দাঁড়াবে? ম্যাস অফ 1 মোল। আচ্ছা, তোমরা কি কখনো শুনছো মোলার ভলিউম? বলো। জি ভাই, এর 2.4 লিটার। তো দাদার মাথা বলদ, খালি ওই ঘোড়ার ডিমটা বলে আমি বিপদে আছি তোদেরকে লইয়া। এটার মানে হচ্ছে ভলিউম অফ 1 মোল। এখন দ্যাট ভলিউম অফ 1 মোল উইল বিকাম 22.4 লিটার ইফ দ্যাট ইজ এ গ্যাস ফার্স্ট অফ অল, সেকেন্ডলি ইফ দ্যাট ইজ কেপ্ট ইন স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, দেন ইট উইল বিকাম 22.4 লিটার। আদারওয়াইজ মোলার ভলিউম ক্যান বি অফ এনিথিং। বুঝা না? বুঝছো? মোলার ভলিউম মানে কি ভাই? 1 মোল এর ভলিউম। এখন 1 মোলের ভলিউম তো যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ডস আপন টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ওকে, হোয়াটএভার। সো এবার তারপর আমাকে একটু বলো মোলার ওয়ার্ডটা দিয়ে আর কি কি শুনছো তোমরা? মোলার ম্যাস শুনলা, মোলার ভলিউম শুনলা, মোলার আর কি শুনছো বলো তো? জোরে বল। মোলার, মোলার সলিড। হ্যাঁ, মোলার সলিউশন শুনছো, গুড। তার মানে কি? সলিউশন Of 1 mole। মেড আপ অফ 1 মোল কি বলেন তো? সলিউট। 1 মোল সলিউট দিয়ে যখন সলিউশন বানানো হয় তাকে আমরা বলি মোলার সলিউশন। বোঝা না? বুঝছো? তবে এখানে আরেকটু কিন্তু আছে। তুমি যে 1 মোল সলিউটটা দিছো, এটা কোথায় দিছো ওইটা একটু স্পেসিফাই করা লাগে। ইন 1 লিটার সলিউশন। when there is 1 mole of solute in 1 liter solution, that's what you call molar solution, ঠিক আছে। সেই মোলার ওয়ার্ডটা তোমরা বহু জায়গায় শুনছো, অ্যান্ড ইনশাল্লাহ ইন নিয়ার ফিউচার ইউল বি হিয়ারিং দিস থিং ইন সো মেনি আদার প্লেসেস টু। সো হোয়াট আই জাস্ট ট্রাই টু ডু ইজ মোলার ওয়ার্ডটাকে একটু পরিচিত করানো, যে মোলার ওয়ার্ডটার মানে কি। মোলার মানে অফ 1 মোল, দ্যাট ক্যান বি অফ এনিথিং রিলেটেড টু 1 মোল। আচ্ছা, এবার তাহলে চলো আমরা একটু কিছু হিসাব নিকাশ দেখে আসি। আমাকে একটু বলো তো ভাই, এই ডেটাগুলো কি হবে বলো? মলিকুলার ম্যাস অফ অক্সিজেন, মাথা ঠান্ডা করে ছোটবেলার তথ্য মনে করে করে বলো। অক্সিজেনের মলিকুলার ম্যাস কত? 32 গ্রাম। গ্রাম, গুড বয়, 32 গ্রাম। আর ইউ ওকে রাকিব? স্যার গ্রাম তো হবে না। গ্রামটা কি হবে রে বাবা? এই গরু, এখনো মনে পড়ে না? একটু আগে না বুঝছস তো নাকি? মলিকুলার ম্যাসের তো কোনো ইউনিট নাই। আচ্ছা, এটা গেল। এবার তোমরা আমাকে বলো গ্রাম মলিকুলার ম্যাস অফ অক্সিজেন, এইটা কত হবে? গ্রাম মলিকুলার ম্যাস, এটার নাম শুনছো? শোনো নাই মনে হয়। আচ্ছা, গ্রাম মলিকুলার ম্যাস কিচ্ছু না। দ্য মলিকুলার ম্যাস এক্সপ্রেসড উইথ দ্য ইউনিট গ্রাম ইজ কল্ড গ্রাম মলিকুলার ম্যাস। এই গত পরশু দিনই আমি ক্লাস 9-এর ক্লাসে শিখাইলাম। সো যাই হোক, তাহলে এটা কত হবে বলুন তো আমাকে একটু। এইটা হবে হচ্ছে 32 গ্রাম। এই মানে ইউ জাস্ট হ্যাভ টু অ্যাড দ্যাট গ্রাম ইউনিট উইথ মলিকুলার ম্যাস, দ্যাটস হোয়াট ইউ কল গ্রাম মলিকুলার ম্যাস। আচ্ছা, এবার বলেন মোলার মলিকুলার ম্যাস অফ অক্সিজেন কত হবে? মোলার মলিকুলার ম্যাস বলেন তো। এটা হবে হচ্ছে 32 গ্রাম
পার মোল। মোলার বলছে না, মোলার বলার মানেই হচ্ছে অফ ইচ মোল। হ্যাঁ, আচ্ছা এবার বলো মোলার মাস অফ অক্সিজেন কত হবে? মোলার মাস অফ অক্সিজেন, 32 গ্রাম পার মোল। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি জানো? কোনো ডিফারেন্সই নাই। তোমাদের একটা কথা বলছিলাম আমি সেই প্রথম দিকে, যে মোলের সাথে যদি কিছু না বলে তাহলে অলওয়েজ কি ধরে নিতে হয়? মলিকিউল ধরে নিতে হয় না? সো ব্যাপারটা দেখেন ওইটাই। মোলার মলিকুলার ম্যাস টার্মটা অনেক বড়, এই জন্য আমরা জাস্ট ছোটো করে বলি মোলার ম্যাস অফ অক্সিজেন। আমার কথা কি বুঝছো তো? ওকে, তারপরে বলো মোলার ম্যাস অফ অক্সিজেন, একটু আগে তো বাইর করছি 32 গ্রাম পার মোল। নাও ইফ আই জাস্ট কনভার্ট দিস থিং অ্যাজ লাইক দিস, দেখো তো কেউ মাইন্ড করবা কিনা? 32 ইন্টু 10⁻³ কেজি পার মোল যদি আমি লিখি, তোমার বলার কিছু আছে নাকি ঠিক আছে আমার হিসাব? ঠিক আছে আচ্ছা, আমি যদি এবার লিখি, রাকিব মনে হয় মাইন্ড করতেছে, মনে হয় বুঝতেছে না, 10⁻⁶ টন পার মোল, তাহলে কি ঠিক আছে নাকি হিসাব ঠিক নেই বলেন? ঠিক আছে। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি, দেখো এই যে টার্মটা মোলার ম্যাস, কই গেল এই দূরো, এই যে টার্মটা মোলার ম্যাস, এই মোলার ম্যাসটা না, মোলার ম্যাসের ইউনিট অনেক রকমের হইতে পারে। মোলার ম্যাসের ইউনিট অনেক রকমের হইতে পারে, কিন্তু মলিকুলার ম্যাসের কিন্তু কোনো ইউনিট নাই। এখন আমরা যখন বলি যে, আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম না যে তুমি কনসেপ্ট ঠিক মতো ছিল না তোমার, তারপরেও অঙ্কগুলো ছোটোবেলা হয়েছে কেন জানো? কারণ এই যে W/M, এম এর অ্যাকচুয়াল পরিচয়টা কি? এম এর পরিচয়টা হচ্ছে মোলার ম্যাস, বাট তুমি এতদিন জানতা কি মলিকুলার ম্যাস। ওই ভুল জানার পরেও অঙ্কটা হয়েছে কেন? কারণ বলছিলাম কি মোলার ম্যাস আর মলিকুলার ম্যাসের ভ্যালু সেম, এই কথাটাও যে ভুল, এটা কি বুঝতে পারতেছো? মোলার মোলার ম্যাস সেম হবে খালি। molar mass or molecular mass এর value will be same when the molar mass is calculated in কি বলেন তো? গ্রাম পার। গ্রাম পার মোলে যখন ক্যালকুলেট করা হয় তখন সমান হয়, তা না হলে সমান হয় না। কেউ বোঝে না রে, বুঝছো কি? Yes sir. আচ্ছা, কি বুঝছো? এই যে পরের লাইনে, পরের পেজে লেখা আছে, এই যে দেখো, the value of molar mass and molecular mass is found to be equal if and only if the unit of the molar mass is taken in gram per mole. If the unit of molar mass is not taken in gram per mole, it will not be equal to the value of molecular mass. এই দুটো জিনিস সেম আসবে না, আলাদা আলাদা আসবে আর কি। ঠিক আছে? সো আমি যা বললাম, যা বুঝাইতে চাইছি, আমি জানি না তোমরা বুঝছো কিনা। এই স্লাইডটা একটু ভালো করে দেখবা, আশা করি বুঝে যাবা, সমস্যা নাই। এটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক, এটাও তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, বুয়েটে 2009-10 সালে আসা প্রশ্ন, খুবই সুন্দর কিউট একটা ম্যাথ। ঠিক আছে, ট্রাস্ট মি, বুয়েট দেখা ভয় পাও না, তুমি জাস্ট করা শুরু করো, দেখবা যে হয়ে গেছে। আর এই অঙ্কটা আমি নেক্সট ক্লাসে এমনিও আলোচনা করব। সো এটা তোমাদের বাড়ির কাজ থাকলো, আজকের ক্লাস মনে হয় এই পর্যন্তই। ও বোলসম্যান কনস্ট্যান্ট, বোলসম্যান কনস্ট্যান্ট আজকে না বলি, আগামী দিন বলবো না, না থাক বলেই দিই, না থাক না বলি, আগামী দিন ক্লাসে বলবো আর কি। ঠিক আছে, নেক্সট ক্লাসে বোলসম্যান কনস্ট্যান্ট কী জিনিস। ওকে, সো নেক্সট ক্লাস কবে হবে আমাদের? 22nd of July ইনশাআল্লাহ। আর তোমাদের আজকে ভাইয়াদের যে পরীক্ষা হয়েছে, আপুদের যে পরীক্ষা হয়েছে, দেখছো তো, ওইখান থেকে দেখে বোঝা উচিত তোমরা এখনও বুঝবা না যে কোয়েশ্চেনগুলো আসলে এখন একেবারে সরাসরি বই থেকে দেয় না। ইউ মাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্টস ভেরি ওয়েল ফ্রম ডিপ ইনসাইড। যদি না বোঝো তাহলে আসলে ঘুরায় পেঁচায় দেওয়া কোয়েশ্চেনের আনসার দিতে পারবা না। সো পড়ালেখা একটু মনোযোগ দিয়ে করো, যথেষ্ট বড় হয়ে গেছো, এখন আর ওই সময় নেই যে হাসি তামাশা আনন্দ করে ঘুরে বেড়াবো আর কি। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। হ্যাঁ স্যার, এই যে একটা বেলুনের ম্যাথ দিছিলেন না, ওই যে উপরে গেলে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করে তারপর কত ইয়েতে বার্স্ট হবে, ওই ম্যাথটার সলিউশন। আচ্ছা, ওটা পারো নাই, ঠিক আছে। তো আজকে এখনই তুমি গ্রুপে একটা স্ক্রিন, 760 আসলে মনে হয় 760 মিটার। আচ্ছা ওটা তো, ওইটা একটু গ্রুপে দাও স্ক্রিনশটটা, তাহলে বাকিরাও যা করছে একটু দেখি, তারপরে যদি ডিসক্রিপেন্সি পাওয়া যায় তাহলে আমি ক্লাসে আলোচনা করবো নেক্সট ক্লাসে। ঠিক আছে, ওকে, ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, টাটা, ওকে।